হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি নতুন ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ড্রামাটি অনেক ভালো লাগবে। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা এই ড্রামার মেল অ্যান্ড ফিমেল লিডকে দেখি, যেখানে মেল লিড সাংয়ান আমাদের হিরোইনকে জিজ্ঞাসা করে, আমি কি শুধুমাত্র তোমার জন্য এক ব্যাকআপ অপশন ছিলাম? বাট ইরফানের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিল না। আর তাকে এমন চুপ থাকতে দেখে সাংয়ান তার উত্তর পেয়ে যায় আর তাকে গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এরপর 6 বছর কেটে যায় অ্যান্ড এখন আমাদের হিরোইন এক রিপোর্টার ছিল আর বর্তমানে সে একটি ইললিগাল বিজনেসের রিপোর্টিং করে নিজের কালিগ সুজওয়ানের সাথে যাচ্ছিল। তখন একটি লাল কার তাদের সামনে চলে আসে আর ওই কার থেকে এক দম্পতি তাদের থেকে সমস্ত প্রমাণ নিয়ে চলে যাচ্ছিল, কারণ এই দুই দম্পতি ইললিগাল বিজনেসের সাথে জড়িত ছিল আর তারা তাদের নিউজ ম্যাটেরিয়াল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেখানে ইরফানের সুপারভাইজার তাকে বলছিল, হতে পারে তুমি ট্রেডিশনাল পেপার মিডিয়া ইহেতে দিল্লিতে খুব ভালো কাজ করেছো, বাট যদি তুমি এইখানে না অ্যাডজাস্ট করতে পারো তাহলে প্রফেশনাল পিরিয়ডের আগে হয়তো তোমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। প্রেজেন্ট টাইমে ওই লাল গাড়িটির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তার কালিগ জোয়াং এই সব কিছু রিপোর্টিং করতে চাইছিল, বাট ইরফানের জন্য রিপোর্টিংয়ের থেকে কোনো মানুষের জীবনের দাম অনেক বেশি ছিল। এরপর আমরা তাকে বাসায় দেখি, যেখানে সে বাত নিচ্ছিল। তখনই পর্দার আড়ালে তার কিছু অস্বাভাবিক মনে হয় আর বাইরে যখন যায় সামনে সে তার এক প্রতিবেশীকে দেখতে পায় আর এই পেশেন্টটাকে দেখে মনে হচ্ছিল না সে এতটাও ভালো। সে ইরফানকে বলে, আরে আমি তো আমার পোশাক আশাক ধুচ্ছিলাম, সবসময় তুমি মিছিমিছি ল্যান্ডলর্ডকে কমপ্লেন জানাও, কিন্তু তুমি কি ভেবেছো তোমার এমন বলাতে আমি ভয় পেয়ে যাব? ইরফান চুপচাপ নিজে রুমে চলে যায় আর ভালো করে দরজা লক করে ঘুমানোর চেষ্টা করে, বাট একটি ট্রমা যা তাকে শান্তিতে রাতে ঘুমোতে দেয় না। সেই জন্য সে রাতে দেরি করে ঘুমোয় আর সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। দুপুরে 2টো বাজে, তখন কারোর কলে তার ঘুম ভাঙে আর আমরা জানতে পারি এটা তো তার ফ্রেন্ড চাও ছিল। অ্যান্ড সে তাকে বলে, তুমি জানো আজ আমার কার সাথে দেখা হয়েছে? আমাদের স্কুলের ভাইস মনিটরের সাথে। বাট সকাল থেকে ডেলিভারি করতে করতে আমার হুলিয়াই খারাপ হয়ে গিয়েছে। সত্যি কত এম্বারাসিং মোমেন্ট ছিল। চলো আজ কোথাও আমরা ঘুরতে যাই, তুমি ইদানিং খুবই ওভারটাইম কাজ করছো, চলো বেড়াতে গেলে তোমারও মুড ফ্রেশ হয়ে যাবে। পাশেই নতুন একটি বার খুলেছে, আমি শুনেছি ওখানে ম্যানেজার নাকি খুবই হ্যান্ডসাম, তাই চলো ওখানে যা যাক, তোমার বোরিং লাইফে একটু আনন্দের ঢেউ আসতে দাও। বাট ইরফানে তো এইসবে একদমই ইন্টারেস্ট ছিল না, বাট চাও এর এত বেশি জোর করায় সে শেষমেশ হ্যাঁ বলেই দেয় আর নাইটে তারা ওই বারে যায়। আর এখানে আসা মাত্রই চাও তো ওই ম্যানেজারকেই খুঁজে যাচ্ছিল, বাট তাকে দেখতে না পেয়ে তারা অর্ডার করা শুরু করে। এখানে চাও বলে, আজ আমার যে ভয়েস মনিটরের সাথে দেখা হয়েছিল সেও নানবু ইউনিভার্সিটি থেকেই তার পড়াশোনা কমপ্লিট করেছে। সে আর তোমার ক্লাসমেট সাংয়ান একই ক্লাসে ছিল। সাংয়ানের নাম শুনে তো ইরফান কিছু মুহূর্তের জন্য যেন ফ্রেশ হয়ে যায়। তখন এখানে তারা একটি হ্যান্ডসাম ছেলের ব্যাগ দেখতে পায়। সেও সম্পূর্ণভাবে শিওর ছিল যে এটাই এখানে ম্যানেজার, আর সে কিউরিয়াসের সাথে ইরফানকে ওই ছেলেটিকে দেখাচ্ছিল। বাট যখনই তার ফেসের এক সাইড ইরফান দেখতে পায় সে অবাক হয়ে যায়, কারণ এটা তার এক্স সাংয়ান ছিল। আর সে সেখান থেকে যেত তার আগেই বাই মিস্টেকলি তার ওয়েটের সাথে ধাক্কা লেগে যায়, যার কারণে সমস্ত রিং তার ড্রেসেই পড়ে যায়, যা পরিষ্কার করার জন্য সে ওয়াশরুমে যায়। সাংয়ানও তাকে দেখে নিয়েছিল, তাই ওয়াশরুমের বাইরেই অপেক্ষা করছিল। আর যখন সেখানে ইরফান আসে তাকে জ্যাকেট দিয়ে বলে, এখানে ওনার আমি, তাই কোনো কাস্টমারের কোনো অসুবিধা হোক তা আমি চাই না, তাই আজকের খাওয়ার তোমাদের জন্য ফ্রি। আর এখানে সাংয়ান এমন বিহেভ করছিল যেমন কি সে ইরফানকে চেনে না, তাই ইরফানও এমনটাই প্রেজেন্ট করে যেমন কি সাংয়ান তার জন্য কোনো নন পারসন। যখন সে জ্যাকেট নিয়ে তার ফ্রেন্ড শাওয়ার কাছে আসে সে তাকে জানায়, আমি ওনার সাথে দেখা করেছি আর আজকের ফুড ওনার তরফ থেকে আমাদের জন্য ফ্রি। তখন এখানে ওয়েটার আসে আর তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করে আর তার সাথে সাথে রিফান্ডও দেয়। ইরফান এমন ফ্রিতে খাবার নেওয়া তার ঠিক মনে হয় না আর দূর থেকে সাংয়ান তাদেরকে দেখে যাচ্ছিল। তখনই ওয়েটার এখানে ফিরে আসে আর বলে ওনারা ফ্রিতে খাবার নিতে মানা করে দিয়েছে আর তারা জানিয়েছে
আর তাদের কথা শুনে আমরা এইটুকু জানতে পেরেছি যে তারা আপনার জন্য এখানে এসেছে, যা শুনে তো ওখানে বারটেন্ডার হেভিংও অনেক বেশি হাসে। নেক্সট সিনে তাদেরকে আমরা মেট্রোতে দেখি, যেখানে জো ইভানকে জিজ্ঞাসা করছিল তুমি রেন্টাল হাউসে শিফট হতে পেরেছে কিনা জিজ্ঞাসা করছিল। অ্যাকচুয়ালি এটা সেই খুঁজেছিল, কারণ এটা তার ওয়ার্ক প্লেসের কাছাকাছি ছিল। বাট এখানে তো ইভান নিজের ভাবনাতেই ডুবেছিল। সে ভাবছিল যদি স্কুল টাইমে সে সাঙ্গিয়ানের থেকে আলাদা না হতো, হয়তো সে প্রেজেন্ট টাইমে অনেক হ্যাপি আর সাহসী হতো। যখন সে ফিরে আসে তার কোটিরিয়ান্স তাকে সাথে খাবার খেতে বলে, বাট এখানে বেশিরভাগই মেল ছিল, তাই ইরফান আনকমফোর্টেবল ফিল করে অ্যান্ড নিজের রুমে চলে আসে। নেক্সট ডে সে আবারও বাড়ি আসে। আগের রাতে যে ব্রেসলেটটি তারা এখানে ছেড়ে দিয়ে গিয়েছিল তা নেওয়ার জন্য, বাট ওইটা জো বলে আগের রাতে সাঙ্গিয়ান এখানে সাবস্ক্রাইব করেছিল, হয়তো সেটা তার কাছেই আছে। তাই ইরফান তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে বলে ঠিক আছে, যখন তা পাওয়া যাবে তখন এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। বাট সে তার নাম্বার দিত, তখন সেখানে সাঙ্গিয়ান চলে আসে। তার স্টাফ মিংবুকে বলে লকারে চেক করতে, কারণ ছেড়ে যাওয়ার সমস্ত আইটেম ওখানেই রাখা হয়। আর সত্যি সত্যি ওই ব্রেসলেটটি ওখানেই ছিল। অ্যাকচুয়ালি এই ব্রেসলেটটি চাওকে কোনো স্পেশাল ব্যক্তি গিফট করেছিল, তাই এটা তার জন্য ইম্পর্টেন্ট ছিল। এখানে চাও তাকে কল করে বলে তুমি এটা তোমার কাছেই রেখে দাও, আমি টাইমে এটা নিয়ে নেব। বাট এই রাতেই তার সাথে কিছু খারাপ ঘটে যায়। অ্যাকচুয়ালি লেট নাইট এক টেনেন্টের ওয়াইফ স্ন্যাক নেওয়ার জন্য বাইরে গিয়েছিল, আর ওই টেনেন্ট যার খারাপ নজর অনেক দিন ধরেই ইরফানের উপর ছিল, অ্যান্ড সে টেনে হিজড়ে তাকে রুমে নিয়ে যায়। আর তাকে ভয় দেখানোর জন্য এটাও বলে আমি তোমার রুমে আগে থেকে ক্যামেরা ফিক্স করে রেখেছি, আর তুমি যতই চিল্লাও না কেন এখানে কেউ নেই, তুমি আর আমি ছাড়া। তখনই দ্বিতীয় এক টেনেন্ট ফিরে আসে, আর সে ওই পার্সনকে ধরে নেয় আর ইরফানকে বলে পুলিশকে কল করতে। নেক্সট সিনে আমরা দেখি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছিল, আর এটাও বলে তোমার রুমে আমরা এমন কোনো ক্যামেরা পাইনি, তাই তুমি নিশ্চিন্তে বাসায় ফিরে যাও। কিন্তু ইরফান তো এত ভয় পেয়েছিল যে ব্রেসলেট দেওয়ার বাহানায় তার বাসায় চলে আসে। বাট রাতেও তার ঘুম আসছিল না, আর তার মনে পড়ছিল কিভাবে তার মম তার খারাপ সময় তাকে একা ছেড়ে দিয়েছিল। নেক্সট মর্নিং ব্রেকফাস্টের টেবিলে চাওয়ের হ্যাপি ফ্যামিলিকে দেখে সে কমফর্ট ফিল করে। এরপর টিভি স্টেশনে ইলিগাল বিজনেসের ওনারে হেল্প করার জন্য তাকে পুরস্কৃত করা হয়। আর এটাও বলা হয় এত সাহস তুমি কোথা থেকে পেলে। সেভাবে হয়তো এটা তারই আর এক রূপ, যেটা তার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে। আর সুপারভাইজার জিয়াও তার এই সাহসিকতা দেখে তাকে ফর্মালি হায়ার করে নেয়। নিউ ইয়ারের লাইভ ব্রডকাস্ট করার জন্য তাকেও তার সাথে যেতে বলে। নতুন বছরে রাস্তায় প্রচুর পরিমাণে মানুষের জ্যাম ছিল, আর এখানে সে যখন কারে হয়ে যাচ্ছিল সে সাঙ্গিয়ানকে দেখতে পায়, তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করে। তার কালিকটা বলে কি হলো, তুমি কি তোমার পুরনো প্রেমিককে দেখতে পেয়ে গেলে নাকি। এরপর ইরফান তার ফ্রেন্ড জিয়াওয়ের কাছে যায় যে এখানে কোল্ড ড্রিঙ্ক সেল করছিল। ইরফান তার ফ্রেন্ডের কাছ থেকে একটি মাস্ক নেয় আর ওয়াশরুমের দিকে যায়। সেখানে আবারও তার সাঙ্গিয়ানের সাথে দেখা হয় যে এই সময় তার মমের সাথে ছিল। তার মম তাকে বলছিল তোমার সিস্টার কলেজ এন্ট্রান্স এক্সামের জন্য অনেক বেশি প্রেসার নিচ্ছে, তাই আমি চাই তুমি তাকে বোঝাও। আমি এখন যাচ্ছি তোমার ড্যাডির কাছে। এখানে সাঙ্গিয়ান তার সিস্টারকে ইনসাল্ট করতে করতে তাকে এনকারেজ করছিল যে আমি তো আমার সময় না পড়েই নানবো চলে গিয়েছিলাম। হ্যাঁ জানি আমার মতো তোমার মধ্যে পোটেনশিয়াল নেই, বাট আমার বিশ্বাস তুমি করে নেবে। এখানে চাও ইরফানকে কল করে জানায় যে সে সাঙ্গিয়ানকে গ্রুপ মেসেজ ফরওয়ার্ড করেছে। আর যা দেখে ইরফানও অবাক হয়, কারণ সে ভেবেছিল সাঙ্গিয়ান হয়তো আর উইচ্যাট ইউজ করে না। আর যেখানেই আমরা দেখি সাঙ্গিয়ানের ফ্রেন্ড জিয়াও তাকে কল করেছিল হ্যাপি নিউ ইয়ার বলার জন্য। ইরফান যে সাঙ্গিয়ানের স্ট্যাটাস চেক করছিল, বাট সেখানে কোনো স্ট্যাটাস শো করছিল না। সেভাবে হয়তো সাঙ্গিয়ান তাকে ব্লক করে রেখেছে। যখন জি জামশের সাথে কথা বলে সাঙ্গিয়ানকে তার ফোন দেয়, সে সেখানে ইরফানের মেসেজ দেখতে পায় আর রিপ্লাই কোয়েশ্চেন মার্ক পাঠায়। এক মুহূর্তের জন্য ইরফানে মনে হচ্ছিল যে সে সাঙ্গিয়ানকে একবার জিজ্ঞাসা করেই নিক যে সে কি তাকে চিনতে পারেনি, বাট বলে ডোন্ট পারি তুমি যদি না খুশি হও। এরপর সে আর তার টিম লোকেদের ইন্টারভিউ নিচ্ছিল, আর ঠিক 12টার সময় ফায়ারওয়ার্কস শুরু হয়। আর ওই মুহূর্তে হঠাৎই সাঙ্গিয়ান আর ইরফানের ধাক্কা লেগে যায়, যেখানে সাঙ্গিয়ান তাকে হ্যাপি নিউ ইয়ার বলে এগিয়ে চলে যায়। সোহাও যে সাঙ্গিয়ানের সাথে কথা বলছিল সেভাবে হয়তো সাঙ্গিয়ান তাকে উইশ করেছে, তাই সে তাকে থ্যাঙ্কস বলে। বাট সাঙ্গিয়ান বলে আমি তোমাকে বলিনি। ইরফানেরও মনে হয় যে সে তাকেই বলেছে। সিন 6 বছর আগে শিফট হয়, যেখানে ইরফানকে তার ড্যাড স্কুলে ছাড়তে এসেছিল। আর যেহেতু আজ ইরফানের স্কুলে ফার্স্ট দিন ছিল, তাই সে জানতো না তার ক্লাস কোনটা। এখানে সে সাঙ্গিয়ানকে বাস্কেটবল খেলতে দেখে তাকে সিনিয়র ভেবে বসে আর জিজ্ঞাসা করে ক্লাস 17 কোথায় তাকিয়ে তুমি আমায় বলতে পারবে। সাঙ্গিয়ান বলে দেয় আর এটাও জানায় আমি আজ জুনিয়র। এরপর সে যখন ক্লাসে আসে
স্যার তাকে সাংয়ান ভেবে বসে, কারণ তার নামটাই এমন ছিল। তখনই সাংয়ান এসে বলে, আমি সাংয়ান। টিচার বলে, লেট আসার কারণ? তোমরা কি একসাথে এসেছো? ইভান বলে, নো, অ্যাকচুয়ালি আজ আমার স্কুলের ফার্স্ট দিন, তাই আমি ক্লাসরুম খুঁজতে লেট করে ফেলেছি। আর সাংয়ান যে মজা করে বলে, আজ আমার ড্যাড ভুল করে আমাকে জুনিয়র স্কুলে ছেড়ে দিয়েছিল। যা শুনে তো ইরফানের সাথে সাথে বাকি স্টুডেন্টরাও হাসে। স্যার তাদেরকে লাস্টের বেঞ্চে গিয়ে বসতে বলে, আর এভাবেই স্কুলের ফার্স্ট দিন তারা একে অপরের ডেস্কমেট হয়ে যায়। সিন প্রেজেন্টে শিফট হয়, যেখানে ব্রডকাস্ট শেষ করে যখন ইরফান বাইরে আসে, চৌ বলে, চলো আমার সাথে আজ নিউ ইয়ারের ইভেন্টে। বাট ইরফান মানা করে, কারণ তাকে অফিসে গিয়ে ম্যাটেরিয়ালসও অর্গানাইজ করতে হবে। আর যে সুপারভাইজারও শুনে নেয় আর তাকে বলে, নিজের মধ্যে থাকা নেগেটিভিটি দূর করার জন্য মাঝে মাঝে নিজেকেও একটু সময় দেওয়া দরকার। বাসায় ফেরার সময় কারের মধ্যে থেকে সে ফায়ার বাক্সের ফটো তোলে আর বাসায় ফিরে সেটা স্ট্যাটাস লাগায় অ্যান্ড ক্যাপশনে উইশ লেখে যে এই বছর যেন আমার সমস্ত ইচ্ছা পূরণ হয়। বারে সাংয়ান ইরফানকে খুঁজে যাচ্ছিল, সেখানে চৌ আস্তে আস্তে পড়ে যায়। সুহাও তার হেল্প করে। সুহাও তাকে ইরফান ভাবছিল। চৌ বলে, আমি তার ফ্রেন্ড। সুহাওয়েরও মনে পড়ে যায়। সে সাংয়ানকে দেখিয়ে বলে, সে আমার ক্লাসমেট ছিল, এখন আমরা বিজনেস পার্টনার। যা শুনে চৌ ইরফানকে ভয়েস মেসেজ পাঠায় যে তুমি সাংয়ানকে চিনতে পেরেছো, বাট তা আমায় জানাওনি কেন। এদিকে বাসায় ইরফান সাংয়ানের চ্যাট লিস্ট চেক করছিল, বাট সাংয়ান তো কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। এরপর সে ভালো করে ডোর লক করে আর ঘুমিয়ে যায়। নেক্সট ডে সে তার কলিগ বাংলির অ্যাপার্টমেন্ট দেখতে এসেছিল, যা সে ভাড়াতে নেবে। অ্যাকচুয়ালি এই অ্যাপার্টমেন্টে দুটো রুম ছিল, যেখানে বাংলি অ্যান্ড তার ফ্রেন্ড থাকতো। বাট কয়েকদিন আগেই ওই ফ্রেন্ডের কোনো বড়লোক বিয়ে হয়েছে, তাই সে এখন তার সাথেই থাকছে। আর বাংলি আননোন কাউকে ভাড়া দিতে চাইছিল না, তাই ইরফানের ব্যাপারে যখন সে জানতে পারে, তাকে এই অফারটা সে দেয়। সে তাকে রুম দেখাচ্ছিল, তখনই তার বয়ফ্রেন্ড কল করে, তাই সে চলে যায়। ইরফান আগে যেখানে থাকতো সেখানে থেকে এখানে ভাড়াটা একটু বেশি ছিল, বাট তাও সে রাজি হয়েছিল, কারণ এখানে কোনো মেল টেনেন্ট নেই। বাংলি তার এক্স বিএফের সাথে ইরফানকে লাঞ্চের জন্য নিয়ে যাচ্ছিল, আর কোইন্সিডেন্টলি তার এক্স সোহাও ছিল, যে ব্রেকআপের পরও বাংলিকে পাওয়ার জন্য তার পিছনে পড়েছিল। সে ইরফানকে চিনতে পেরে যায়, বাট ইরফান তাদের সাথে যেতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল সে কাবাবে হাড্ডি হচ্ছে। বাট বাংলি তাকে জোর করে কারের পেছনে সিটে বসিয়ে দেয়, যেখানে সাংয়ান আগের থেকেই ঘুমোচ্ছিল। সুয়াও বলে, আরে ইয়ার, এবার তো উঠে যাও আর নিজের লাভ ইন্টারেস্টের সাথে কথা তো বলে নাও। এমন অকওয়ার্ড সিচুয়েশনে ইরফান বলে, তোমার কথাও ভুল হচ্ছে। সুয়াও বলে, মোটেই নয়, পুরো ক্লাস জানতো তোমাদের একে অপরকে নিয়ে ফিলিংস কি। রেস্টুরেন্টে পৌঁছে সুয়াও তার বাকি দুই ফ্রেন্ডের সাথে আলাপ করিয়ে দেয়, বেইন অ্যান্ড হেইন। লাঞ্চের টেবিলে যখন সুহাও নিউ ইয়ারের দিন ওভারটাইম কাজের কথা বলছিল, বাংলিও বলে, আমি ওই দিন ওভারটাইম কাজ করছিলাম। যা শুনে ইরফান ভাবে সে কত সুন্দরভাবে মিথ্যে বলে দিল। এখানে সুহাও তাকে খুব দামি একটি গিফট দেয় আর বলে, আজ সাংয়ানের বার্থডে, তাই আজকে ডিনারটা তারই বার্থডে সেলিব্রেশন ভাবতে পারো। এরপর তারা ওয়াশরুমে চলে আসে, যেখানে বাংলি ইরফানকে বলছিল, সাংয়ান হ্যান্ডসাম, তার সাথে সাথে রিচও, তারপরও তুমি তাকে রিজেক্ট কেন করলে? যেভাবে সাংয়ানের তরফ থেকে কোল্ড ভাইবস আসছিল, মনে হয় না তার মনে তোমার জন্য আর কোনো ফিলিংস আছে এখন। তোমার এত ভালো সুযোগ হাতছাড়া করা উচিত হয়নি। কখনো কখনো ভালো পার্টনার খুঁজে পাওয়া প্রমোশন পাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হয়। সে যখন ওয়াশরুমের বাইরে আসে, সাংয়ানকে দেখে বলে, অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, কেমন আছো তুমি? সাংয়ান বলে, অনেকদিন পর মানে? পরশুই তো নিউ ইয়ারের রাতে দেখা হয়েছিল আমাদের, ভুলে গেছো তুমি? ইরফান বলে, আমি তো মাস্ক পরেছিলাম, আমি বুঝতে পারিনি তুমি আমাকে চিনে ফেলবে। সাংয়ান বলে, করতে পারলে না, লেকিন গলত ফহমিয়া মত পারলা। আমি নয়, বরং আমার সিস্টার তোমাকে দেখেছিল, আর সে বলছিল তুমি নাকি আমাকেই দেখে যাচ্ছিলে। ইরফান বলে, তোমাকে আমি দেখে যাচ্ছিলাম কারণ আশেপাশের লোকেরা বলছিল তোমার প্যান্টের চেন নাকি খোলা ছিল, আর সেই ব্যাপারেই তারা কথা বলে যাচ্ছিল। আর সে তাকে এমন উপস মোমেন্টে ফেলে সেখান থেকে পালিয়ে আসে, আর তার কাজ আছে বলে সেখান থেকে বাইরে চলে আসে। সে পাশেই ট্যাক্সির জন্য ওয়েট করছিল, তখনই সাংয়ান আসে আর জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে সুহাও কোথায় তার কার পার্ক করেছে? আমাকে একটু দেখাবে? ইরফান তাকে কারের কাজ পর্যন্ত নিয়ে যায়। ইরফান তাকে বলে, অনেক রাত হয়ে গেছে, ট্যাক্সি পাচ্ছি না, তুমি কি আমায় ড্রপ করতে পারবে? সাংয়ান যখন লোকেশন চেক করে, তার লোকেশনের থেকে অনেক বেশি দূরে ছিল। ইরফান বলে, ইটস ওকে, আমি ট্যাক্সি করেই চলে যাব। বাইরে এসে যখন সে চেক করে ট্যাক্সি আসতে এখনো 1 ঘন্টা সময় লাগবে, সে দাঁড়িয়েই ছিল। তখনই সেখানে সাংয়ান আসে অ্যান্ড বলে, আমি বলেছিলাম আমার লোকেশনের থেকে দূরে, বাট আমি এটা বলিনি যে আমি তোমায় ড্রপ করতে পারবো না। ওকে, এবার কারে বসো।
যেতে যেতে ইরফান জিজ্ঞাসা করে, তো আজ তোমার বার্থডে? সাংয়ান বলে, কেন, তুমি কি ভুলে গিয়েছিলে? এখানে আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে ইরফানের বার্থডেতে সাংয়ান তাকে একটি ডান্সিং ডল গিফট করেছিল। ইরফান তখন তাকে বলেছিল, আজ থেকে আমিও তোমার বার্থডে মনে রাখবো। প্রেজেন্ট টাইমে ইরফান তাকে তার বাসা থেকে কিছু দূরেই ড্রপ করতে বলে, বাট সাংয়ান একদমই তার বাসার বাইরে তাকে ড্রপ করে। সে যখন ভেতরে আসে সে তার বিড়ালকে দেখতে পাচ্ছিল না, তখনই সে পাশের আওয়াজ থেকে কারোর আওয়াজ শুনতে পায়। যখন সে সেখানে গিয়ে দেখে সেখানে ওই টেনেন্টের কিছু ফ্রেন্ডরা ছিল যারা ইরফানের কারণে জেলে গিয়েছিল, আর এই বদমাশগুলো তারই বদলা নেওয়ার জন্য এখানে এসেছিল। বাট ইরফান যে কোনো ভাবে সেখান থেকে পালিয়ে আসে, বাট এই বদমাইশেরা এখনো ইরফানের পিছু ছাড়ে না। আর দৌড়তে দৌড়তে ইরফান একটি বন্ধ গলিতে এসে পৌঁছয় যেখান থেকে পালানোর আর কোনো রাস্তা ছিল না। ওই মুহূর্তেই সাংয়ান ঢিল ছুঁড়ে তাদেরকে ডিস্ট্র্যাক্ট করে অ্যান্ড ইরফানকে কারে নিয়ে গিয়ে বসায়। ওই 3 বদমাইশদের সাথে তার ফাইট হয়। সে ইরফানের সেফটির জন্য ওই 3 বদমাইশকে কার থেকে দূরে নিয়ে যায়, আর সুযোগ বুঝেই কার ড্রাইভ করে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। বদমাইশগুলোকে অ্যারেস্ট করানোর পর ইরফান যখন বাইরে আসে সে সাংয়ানের ফেসে আঘাত দেখে তাকে হাসপাতালে যেতে বলে। বাট সাংয়ান বলে, তুমি আমাকে ওখানে দেখার পরও আমার হেল্প কেন নিলে না, পালিয়ে কেন গেলে? অ্যাকচুয়ালি ইরফান যখন ওই বদমাইশদের থেকে পালাচ্ছিল তখন সাংয়ান সিঁড়ির কাছে দাঁড়িয়ে সুহাবের সাথে কথা বলছিল যে তাকে কেক কাটার জন্য ডাকছিল। বাট প্রেজেন্ট টাইমে ইরফান বলে, আমি এইসবে তোমাকে ইনভলভ করতে চাইনি, আর এমনিতেও তারা 3 জন ছিল আর তুমি একা। সেই জন্যই ইরফানের বারবার বলার কারণে শেষমেশ সে কার মেডিকেল শপে দাঁড় করায়। সে যখন মলম নিয়ে আসে সাংয়ান তা ঠিক করে লাগাতে পারছিল না, তাই ইরফান তার হেল্প করে। ইরফান তাকে জানায় যে নিউ অ্যাপার্টমেন্ট ভাড়ায় নিয়েছে, শুধু সেখানে শিফট হয়নি। সাংয়ান তার সেফটির জন্য তার সাথে তার পুরনো রেন্টাল হাউসে যায় জিনিসপত্র গোছাতে অ্যান্ড তার নিউ অ্যাপার্টমেন্ট পর্যন্ত পৌঁছতে তার হেল্প করে। এরপর সে তাকে তার রুম পর্যন্ত ছাড়তে চাইছিল, বাট ইরফান বলে, অ্যাকচুয়ালি আমার রুমমেট একটি মেয়ে, তাই তোমাকে দেখে সে হয়তো আনকমফর্টেবল ফিল করতে পারে। সাংয়ান ওকে বলে নিজের কারে চলে আসে, যেখানে সামনের সিটে ইরফানের পুরনো বাসার চাবি দেখে সে। আর কিছুদিন পর সে আবারও তার ওই পুরনো বাসাতে যায় যেখানে ওই বদমাশরা জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, আর তারা এখানে বলছিল আমাদের আগেই ইরফানের রুমে ক্যামেরা ইনস্টল করে দেওয়া দরকার ছিল। আর যা শুনে তো সাংয়ান ওই বদমাইশদের আচ্ছা করে ধুলাই করে আর ইরফানের রুমে এসে ক্যামেরা খুঁজতে থাকে। আর অনেক খোঁজার পর যখন সে ক্যামেরা পায় না সে শান্তির নিঃশ্বাস পেলে। ফার্স্টে একটি সিন থেকে হয় যেখানে স্কুল টাইমে একদিন ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, তখন স্টুডেন্টরা ব্যালকনিতে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে সে আকাশের দিকে তারা দেখছিল। সবাই তো তাকে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ অন্ধকারে এভাবে তার খোলা চুল দেখে সবাই তাকে ভূত ভেবে বসেছিল। এমনকি এক ছেলে তো তাকে ভূত বলেও দেয়, যা সাংয়ান সহ্য করতে পারে না। আর ওই ছেলেকে বলে, তুই নিজের তোমরা দেখেছিস, ভূতের থেকে কম কি লাগিস তুই? সুহাও বলে, আরে সে তো মজা করছিল, বাট তাও তুমি সহ্য করতে পারলে না, মনে হয় ইরফান তোমার লাভ ইন্টারেস্ট। সে তাকে তার মুখ বন্ধ রাখতে বলে, বাট ইরফান তার এই কথা শুনে নিয়েছিল আর খারাপ লাগার জায়গায় তার এই ওয়ার্ডটা যেন ভালোই লেগেছিল অ্যান্ড সে তাকে দেখে স্মাইল করছিল। সিন প্রেজেন্টে শিফট হয়। বাংলি যখন এখানে আসে রুমের বাইরে ইরফানকে দেখতে পায়। ইরফান জানায় পুরনো বাসাতে কিছু প্রবলেমের কারণে খুব তাড়াতাড়ি এখানে শিফট হতে হলো। বাট ঘরের ভেতরে ঢোকা মাত্রই বাংলি বলে, আমার ক্যাটে অ্যালার্জি, তাই তোমার ফ্রেন্ডকে এটা দিয়ে দাও। বাই দ্য ওয়ে, তুমি এখান পর্যন্ত কি করে এলে? সে বলে, আমি সাংয়ানের হেল্প নিয়েছি। বাংলি বলে, আরে ইয়ার, এটা করা তোমার ঠিক হয়নি, দেখবে এবার তো সেও অনেক বেশি ভাও নেবে আর সবাইকে বলে বেড়াবে যে তুমি তার পিছনে পড়ে আছো এখনো, আর এইভাবেই সে তোমার মজা নেবে আর তারপর তোমাকে ডাম্প করে দেবে। সব রিচ ছেলেরাই এমনই হয়। ইরফান তাকে বেশি কিছু বলে না, শুধু ঘাড় নাড়াতে থাকে। নেক্সট দিন ইরফান টিভি স্টেশনের বাইরে তাকে খুবই ধনী এক ছেলের সাথে হেসে কথা বলতে দেখে যে তাকে ফ্লাওয়ার দেয়। আর বাংলিও হাসতে হাসতে তার কারে চলে যায়। সিচেন বলে সে আবারও নতুন মাল ফুটিয়েছে মুরগি বানানোর জন্য। নাইটে যা ওই ফোনের অ্যাপার্টমেন্টে আসে তার ক্যাট নিয়ে যাওয়ার জন্য। তখন এই রুমের বাইরে বাংলির আওয়াজ তারা শুনতে পায় যে সুহাওকে কল করে বলছিল, আমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই এখন আমি আর তোমার জিএফ নয়, তুমি কি এইটুকু কথা বুঝতে পারছো না? সুহাও স্যাড হয়ে বলে, তুমি এমন কেন বলছো? তোমার যা দরকার ছিল তা আমি তোমায় দিয়েছি। বাংলি বলে, তোমার দেওয়া সমস্ত গিফট কালই তোমার অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেব। আর কল কাট করে দেয়। বাংলি ইরফানকে বলে কোনো ডেলিভারি বয়ের বন্দোবস্ত করে দেওয়ার জন্য, বাট চাও এক্সট্রা টাকা কামানোর জন্য বলে আমি নিজেই ডেলিভারি করে দেব। ও বাংলির প্যাকিংয়ে হেল্প করে। তখন সেখানে সুহাও আসে আর বলে, আমার জন্য এইসব গিফট ইম্পর্টেন্ট নয়, বরং
আমাদের রিলেশনশিপ বেশি ইম্পর্ট্যান্ট। আর কিছুদিন আগেও তো আমরা কত ভালো সময় কাটালাম, তাহলে এখন তোমার কি হয়ে গেল? সে বলে ওটা ফেয়ারওয়েল ডিনার ছিল। নেক্সট ডে অফিসে ইরফানের কালিগ তাকে বলে অ্যাড ডিপার্টমেন্ট থেকে বাঙালি কোনো বড় পার্টিকে ধরে নিয়েছে, তাই সে এখান থেকে চলে যাচ্ছে। তখনই ইরফানের কাছে তার পুরনো ল্যান্ডলর্ডের কল আসে, যে তাকে বাসার চাবি চাইছিল, বাট ইরফান তো চাবি খুঁজে পাচ্ছিল না। তখনই সাংয়ানের মেসেজ আসে আর বলে চাবিটি আমার কাছে আছে, তাই আমার বাড়ি এসে তা নিয়ে যাও। ইরফানের সেখানে একা যেতে অনেক বেশি awkward লাগছিল, তাই সে তার দুই কলিগকে সাথে করে নিয়ে যায়। তারা দুজনে দূরে থেকে ইরফানকে সাংয়ানের সাথে কথা বলতে দেখছিল, আর তারা ভাবছিল এটা কোনো নর্মাল ডিনার বলে তো আমার মনে হয় না। ইরফান সাংয়ানকে চাবি ও ওই দিন তার এত হেল্প করার বদলে ট্রিট দেওয়ার কথা বলে। সাংয়ান বলে যতক্ষণ না হ্যাঁ বলি তুমি চুপ হবে না, তা বলো কবে ও কোথায় যেতে হবে। তখনই সাংয়ানের কাছে কল আসে, তাকে জানানো হয় সে যে বিল্ডিংয়ে থাকে সেখানে নাকি আগুন লেগে গিয়েছে। অ্যাকচুয়ালি নিচের বিল্ডিংয়ের লোকেরা চার্জ দিয়েছিল, আর শর্ট সার্কিট লাগার কারণে এই আগুনটি লেগে গিয়েছে, যা 8 ফ্লোর থেকে 9 ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এই খবরটা শুনে ইরফান তাকে বলে তুমি কি তোমার অ্যাড্রেসটা আমাকে বলবে, আমি ওখানে রিপোর্টিং করার কথা ভাবছি। তখনই সুপারভাইজারের কল আসে, আর সেখানেই তাকে যেতে বলে। যেহেতু তারা সেখানেই যাচ্ছিল, তাই তারা সাংয়ানকেও সাথে করে নিয়ে যায়। সেখানে পৌঁছে তারা রেস্টুরেন্টে ইন্টারভিউ নেয়। তারা জিজ্ঞাসা করে আগুন কি করে লাগলো। রেস্টুরেন্ট জানায় 8th ফ্লোরের লোকেরা কিছু চার্জিংয়ে বসিয়েছিল, আর শর্ট সার্কিট থেকেই এই আগুনটি লেগেছে। আগুন এত তীব্র ছিল যে তা 9th ফ্লোর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চিয়ান সাংয়ানকে বলে আপনার জন্য সত্যি খারাপ লাগছে, আপনি চাইলে কিছু বলতে পারেন যাতে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্লেম করতে আমরা আপনার হেল্প করতে পারি। সাংয়ান বলে তার কোনো দরকার নেই, এমনিতেও আমার বাসাতে ইম্পর্টেন্ট কিছু ছিল না। তারা বলে ওকে, তো আপনি কি পাবলিকদের এই ব্যাপারে কিছু বলতে চান, বা আপনি আপনার তরফ থেকে কিছু বলতে চান? এখানে সাংয়ান ইরফানের দিকে তাকিয়ে বলে আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। এটা সেই মেসেজের রিপ্লাই ছিল যা নিউ ইয়ারের দিন ইরফান তাকে করেছিল। অফিসে ফিরেও ইরফান বারবার সাংয়ানেরও ইন্টারভিউ দেখে যাচ্ছিল, আর ভাবছিল সে কি এটা তাকে বলেছে। তার কলিগরা বলে তোমার ক্লাসমেট তো কত বেশি শান্ত, এত বড় দুর্ঘটনার পরেও তাকে কত শান্ত দেখাচ্ছিল। আর এক কলিগ বলে কিছু কিছু মানুষ বাইরে থেকে যেমন দেখতে হয় ভেতর থেকে একদমই তেমন হয় না। নেক্সট ডে বাংলি বলে সে টিভি স্টেশনের জব ছেড়ে দেবে, কারণ এখানে কাজ বেশি আর স্যালারি খুবই কম। তার কাজিন তার জন্য কোনো ভালো জব খুঁজেছে, তাই সে এখান থেকে চলে যাবে, কারণ তার কাজের লোকেশন এখান থেকে অনেকটাই দূরে। যা শুনে ইরফানের তো হেডেক শুরু হয়ে যায়, কারণ বাংলি যদি এখান থেকে চলে যায় তাহলে তাকে এই বাসের ভাড়া একাই পে করতে হবে, আর যা তার দ্বারা অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। বাংলি বলে ডোন্ট ওয়ারি, আমি অ্যাডভান্স টাকা ফিরিয়ে নেব না, আর তাই এই মাসের রেন্টও তোমাকে পে করতে হবে না। আর তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি কোনো রুমমেট খুঁজে দেবো, আর তাও আবার ফিমেল, আর তাকে রুম দেওয়ার আগে তোমার থেকে পারমিশন নেব। যা শুনে ইরফান একটু নিশ্চিন্ত হয়। এরপর ইরফান তার পুরনো ল্যান্ডলর্ডের রেন্টাল হাউসে যায়, যেখানে তাকে ওই লেডি কথা শুনিয়ে বলে একটা সামান্য ব্যাপারের জন্য এত বড় সিক্রেট করার কি দরকার ছিল। এখন শুধুমাত্র তোমার জন্য আমি কোনো নতুন ভাড়াটিও পাচ্ছি না। নতুন বছরে নতুন ভাড়াটিও পাওয়া কত মুশকিল, তা তো তুমি ভালো করে জানো। এই সব কিছু তোমার দোষ। ইরফান বলে পুলিশের কাছে প্রমাণ আছে, আমিও ওই সময় চুপ করেছিলাম, নয়তো আপনার এই জায়গাটাও নিউজে দেখাতো। যা শুনে ওই ওনারের তো মুখই বন্ধ হয়ে যায়। তারপর ইরফান বাসায় ফিরে এলে দরজা খোলা দেখে, ভয়ে ভয়ে সে ভেতরে যায়, আর সেখানে কারো ছায়া দেখতে পায়। সে এত বেশি ঘাবড়ে যায় যে সে পুলিশকে কল করে অ্যান্ড আশেপাশে নেবারদের দরজা নক করা শুরু করে দেয়। তার আওয়াজ শুনে সাংয়ান বাইরে আসে, আর তাকে দেখে সে পুলিশকে বলে সরি, অ্যাকচুয়ালি আমি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল, আমি কাউকে চোর ভেবে বসেছিলাম। সাংয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, সেও তাকে একই কোশ্চেন করে। এরপর ইরফান বাংলিকে কল করে আর জিজ্ঞাসা করে তুমি কি সাংয়ানকে রুম দিয়েছো? সে বলে হ্যাঁ ইয়ার, কি করতাম, এত কম সময়ে কোনো বিশ্বস্ত ভাড়াটিয়া পাচ্ছিলাম না আমি। এদিকে সাংয়ান সুহাওকে কল করে বকা দিচ্ছিল। সুহাও বলে আরে ইয়ার, আমি তো তোমার হেল্প করলাম, তোমার তো আমাকে থ্যাঙ্কস বলা দরকার, তুমি তো বলেছিলে ওই প্লেসের আশেপাশে তোমার থাকার জায়গা চাই, আর দেখো আমি তো ডাইরেক্ট তোমার পছন্দের মানুষের সাথে যাতে তুমি থাকতে পারো সেই সুযোগটাই করে দিলাম। যা শুনে সাংয়ান বলে আরে ইয়ার, সে একটা মেয়ে, তার জন্য এটা অনেক বেশি awkward, আর তোমার গার্লফ্রেন্ডকে বলার দরকার ছিল তাকে একবার, সে তো আমাকে চোর ভেবে বসেছিল।
এদিকে ইরফান বাঙালিকে বলছিল, বাট তুমি তো আমায় বলেছিলে তুমি আমায় এক ফিমেল রুমমেট খুঁজে দেবে। বাট বাঙালি বলে অনেক রাত হয়ে গিয়েছে আর আমার ঘুমো পাচ্ছে, তাই এই ব্যাপারে আমরা কাল কথা বলবো, আর কল কাট করে দেয়। এরপর ইরফান সাঙ্গিয়ার কাছে এসে বলে, মনে হচ্ছে নিশ্চয়ই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তাই প্লিজ আজকের রাতটা কি তুমি হোটেলে কাটাতে পারবে? আমি তোমার জন্য রুম বুক করে দিচ্ছি। সাঙ্গিয়ান বলে, যদি এতই টাকা থাকে তাহলে তুমি চলে যাও না, রুম শেয়ার করার কি দরকার? ইরফান বলে, এমনিতেও আমি দেরি করে বাসায় ফিরি, তাই তুমি বিরক্ত ফিল করবে। সে বলে, আমার কাছে কোনো অপশন নেই, কারণ এমনিতেও আমার বার ভালো চলছে না, তারপর আমার বাসা ঠিক করার জন্য টাকাও খরচ হচ্ছে। আর তুমি যেদিন লেট করে বাসায় ফিরবে চুপচাপ নিজের রুমে চলে যেও, আমি চেঁচামেচি পছন্দ করি না। যখন সে আর কোনো বাহানা পায় না তখন সে তার বেড়ালের বাহানা দেয় যে তুমি তো বেড়ালও পছন্দ করো না, আর আমার বেড়াল খুব আওয়াজও করে। সে বলে, হ্যাঁ পছন্দ নয়, বাট তোমার অ্যাটিটিউড আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, তুমি কি ভেবেছো আমি আগের মতো এখনও তোমাকে লাইন মারবো? ইরফান বলে, না তুমি ভুল বুঝছো। সাঙ্গিয়ান বলে, তাহলে? ওয়েল এসব ছাড়ো, আমি আমার সমস্ত জিনিস এখানে শিফট করে নিয়েছি, তাই আমাকে এই 3 মাসের সময় দাও, তারপরে আমি এখান থেকে চলে যাব। আর এই 3 মাসে তুমি আমার ক্লোজ আসার চেষ্টা করবে না। ইরফানও তাকে এই ব্যাপারে আর কিছু বলে না, আর সেটা বলে, ঠিক আছে তাহলে তুমি আজ আমার সাথেই শুয়ে পড়ো। যা শুনে সাঙ্গিয়ার মুখ তো হাঁ হয়ে যায়। সে বলে, মানে আমি বলতে চাইছিলাম আমার রুম, যেটা মাস্টার বেডরুম, তুমি সেখানে ঘুমিয়ে যাও, আর এই ব্যাপারে আমরা কাল কথা বলবো। অ্যান্ড সে রুমে চলে যায় আর বাঙালিকে মেসেজ করে বলে কাল ক্যাফেতে দেখা করতে। নেক্সট মর্নিং যখন সে সাঙ্গিয়ানের রুমে যায় সেখানে সাঙ্গিয়ান ছিল না, আর রুমের চাবিও সেখানেই ছিল। এরপর সে ক্যাফেতে যায়, সাঙ্গিয়ানকে মেসেজ করে যে কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছিলে। তখন এখানে বাঙালি আসে, যাকে সে সমস্ত কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। বাঙালি বলে, মেল রুমমেট থাকায় কী সমস্যা, আর এমনিতেও সে এখন আর তোমাকে লাইক করে না। আর সোয়ার থেকে আমি জানতে পেরেছি কলেজ টাইমেও তার কোনো গার্লফ্রেন্ড ছিল না, সে বেশিরভাগ টাইমটাই 1G সহ কোনো নামের ছেলের সাথে কাটিয়েছে। আর এমনিতেও ছেলে রুমমেট থাকলে তোমারই ভালো, সে তোমার নানান কাজে হেল্প করতে পারবে, আর ভাড়া দেওয়ার ব্যাপারেও তুমি ফায়দা নিতে পারবে। আমার একজন এক্স আমার রুমমেটই ছিল। ইরফান বলে, তোমার অ্যাড ডিপার্টমেন্টের বস কি এই ব্যাপারে জানে? না, তার ব্যাপারে যার সাথে তুমি লং ড্রাইভে গিয়েছিলে তার স্পোর্ট কারের সাথে। না, সেই কাজিনের ব্যাপারে জানে যে তোমার জন্য নতুন জব খুঁজে দিয়েছে। বেসিক্যালি সে পয়েন্ট আউট করছিল যে সে বাংলির মতো কোনো সুবিধাবাদী মেয়ে নয় যে সবসময় নিজের ফায়দা খুঁজে বেড়াবে। বাংলি যে অনেক বেশি শকড হয়েছিল তার এমন কথা শুনে, কারণ সে স্বপ্নেও ভাবেনি চুপ থাকা ইরফান এত কথাও বলতে পারে। আর এরপর অফিসে তার দুই কলিগ যখন জানতে পারে তার মেল রুমমেটের ব্যাপারে, তারা বলে যদি সে নেচারে ভালো হয় তাহলে সে তোমাকে প্রোটেকশন দিতে পারবে। যা শুনে ইরফানেরও মনে পড়ে কয়েকদিন আগে এই 3 বদমাইশের হাত থেকে সাঙ্গিয়ানি তাকে বাঁচিয়েছিল। ছেলে হিসেবে সে মোটেই মন্দ নয়। আর সে তাকে জিজ্ঞাসা করে, তাহলে আজ আমরা কোথায় দেখা করছি? আর এখানকে বাসায় দেখি, যেখানে ইরফান সাঙ্গিয়ানকে জিজ্ঞাসা করে কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছো। সে বলে 5 স্টার হোটেলে। তা বলো তুমি কি ডিসাইড করলে? ইরফান সাঙ্গিয়ানকে এখানে থাকার পারমিশন দেয় আর সমস্ত কিছু ব্যাপারে বলে, যেমন কি এখানে ভাড়া কত, অ্যান্ড এখানে তাকে কিভাবে থাকতে হবে, কোনো গেস্টকে নিয়ে আসলে তার পারমিশন নিতে হবে কিনা, সেই সব ব্যাপারে। সে তাকে জানায় মাস্টার বেডরুমের ভাড়া হচ্ছে 4000 আর নর্মাল বেডরুমের হচ্ছে 3000, আর একসাথে থাকতে যাতে কোনো প্রবলেম না হয় তাই যখন একজন রেস্ট করবে অপরজন কোনো রকম চালাচালি যেন না করে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর গেস্ট এলে একে অপরের পারমিশন নিতে হবে। আর যদি তোমার কোনো জিএফ থাকে তাহলে তাকে আগে থেকেই বলে দিও যে তুমি কোনো মেয়ের সাথে বাসা শেয়ার করছো, না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সাঙ্গিয়ান বলে, নাও আমি সিঙ্গেল, বাট তুমি খুশি হও না, আমি শুধু ডেট করতে চাই না। এরপর সে তাকে মাস্টার বেডরুম দেখায় ও তারপর কিচেনও। এরপর সাঙ্গিয়ান পারমিশন নিয়ে তার রুম চেক আউট করে আর বলে, এই রুমটা আমার পছন্দের, তাই আমি এখানে থাকতে চাই। ইরফান বলে, বাট এটা তো অনেক ছোট, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, আর এমনিতেও মাস্টার বেডরুমের ভাড়া 4000 টাকা, তা আমি অ্যাফোর্ড করতে পারবো না। সাঙ্গিয়ান বলে, 4000 আমিই দেবো, বাট রুম আমার পছন্দে আমি ডিসাইড করব। যা শুনে ইরফান খুশি খুশি নিজের জিনিসপত্র শিফট করে নেয় মাস্টার বেডরুমে। রাতে ঘুমানোর সময় ইরফান ভাবে, এসে কি ইচ্ছে করে আমাকে এই রুমটা দিল। স্কুল টাইমে ইরফান স্টুডেন্টদের গসিপের টপিক হয়ে গিয়েছিল। সাঙ্গিয়ান তাকে একবার বলেছিল তাদের মুখ বন্ধ করার জন্য, বাট ইরফান সবসময় তাদেরকে অ্যাভয়েড করেই চলতো। গ্রাউন্ডে দৌড়ানোর সময় সাঙ্গিয়ান সবসময় তাকে ফলো করতো, আর যা বাকি স্টুডেন্টরাও নোটিস করতো। অ্যাট প্রেজেন্ট ইরফান দেখে অ্যাপার্টমেন্টে অনেক ফার্নিচার ডেলিভারি হচ্ছে,
যা সাংয়ান অর্ডার করেছিল, কারণ তার ঘর অনেক বেশি খালি খালি লাগছিল। কুরিয়ারকে বলে এসে ইরফানের রুমে ক্যাট হাউসে রাখে। ইরফান বলে আমি তো কিছু অর্ডার করিনি। কুরিয়ার বলে আপনার বয়ফ্রেন্ড এটা রাখতে বললো এখানে। যদি সাংয়ান সত্যি বলতো হয়তো ইরফান এটা নিত না, তাই সে বলে আমি কিছু জিনিসের সাথে এটা ফ্রি পেয়েছি, তাই তোমার রাখার হলে এটা রাখো, না হয় ফেলে দাও। এরপর সাংয়ান তাকে এই মাসের রুমের ভাড়া অ্যান্ড বাকি এক্সপেন্সের টাকা পাঠায়, বাট ইরফানের মনে হয় সে তাকে বেশি পাঠিয়ে দিয়েছে, তাই সে 520 রিটার্ন করে আর লিস্ট দেখায়। সাংয়ান তাকে আবারও চেক করতে বলে। যখন সে ক্যালকুলেট করে সে এম্বারাস ফিল করে, কারণ সে তাকে 15 ইউয়ান এক্সট্রা পাঠিয়ে দিয়েছিল। তাই সে ভাবছিল সাংয়ান ভুল না ভেবে বসে, কারণ চাইনিজ স্টাইলে 520 মানে হচ্ছে আই লাভ ইউ। সাংয়ান তো অনেক বেশি হাসছিল, যখন কি ইরফান লজ্জায় নিজের মুখ বালিশে লুকাচ্ছিল। এদিকে আমরা চাওকে দেখি, যখন তার সকালে ঘুম ভাঙে সে নিজেকে অন্য কারোর বেডে দেখতে পায়, আর পাশে যখন সুহাওকে দেখে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে এখানে কি করে এলো অ্যান্ড সুহাও এখানে কি করছে সেই ব্যাপারে তার মাথায় বিশাল পরিমাণে কনফিউশন ধরছিল। তাদের শুধু এটুকুই মনে আছে যখন সুহাওয়ে হার্ট ব্রোকেন হয়েছিল সে বারে এসেছিল আর তাকে কমফর্ট দেওয়ার জন্য চাও এসেছিল, আর এখানে দুজনে একটু একটু ড্রিঙ্ক করে। বাট প্রেজেন্ট টাইমে দুজনেই একে অপরকে দেখে এরকমই রিয়াকশন দিচ্ছিল, জাস্ট আই এম তো অবাক। আর তারা এটাও আশা করছিল কাল রাতে তাদের দুজনের মধ্যে কিছু যেন না হয়, আর সেটাই কনফার্ম করার জন্য কালকে সিসিটিভি ফুটেজ তারা চেক করতে যায়। আর যখন তারা তাদের অ্যাপার্টমেন্টে সিসিটিভি ফুটেজ চেক করতে আসে, সেখানে তারা দেখে কাল রাতে তারা একটু বেশি খেয়ে নিয়েছিল, আর এখানে চাও ভমিটিং করছিল, সুহাও তাকে সামলাচ্ছিল অ্যান্ড তারা অদ্ভুত বিহেভ করছিল, যে ব্যাপারে তাদের কোনো হুঁশই ছিল না। এখানে তারা একে অপরকেই ব্লেম করে যাচ্ছিল, বাট ওই লোকটির বলার ছিল দোষ তাদের দুজনেরই। এদিকে সাংয়া যে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল সেখানে একটি ট্রাঙ্ক বের করেছে, তাতে একটি খুবই পুরনো ফোন ছিল যা তার মনের অনেক কাছে ছিল, কারণ এই ফোনটিতেই লাস্ট বার সে ইরফানকে অনেকবারই মেসেজ করছে, এইসব মেসেজে সে আজ পর্যন্ত রিপ্লাই পায়নি। এদিকে আমরা সুহাওকে দেখি যে তার দুজনের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য চাওয়ের জন্য ব্রেকফাস্ট পানি নিয়ে আসে, আর এখানে তারা কমফর্ট হওয়ার চেষ্টা করে। তখনই চাওয়ের কাছে শার্লায়ের মেসেজ আসে যে তার আর ইরফানের ফ্রেন্ড ছিল। সে বলে আমি এয়ারপোর্টে চলে এসেছি, তাই চাও তাকে রিসিভ করার জন্য চলে যায়। এদিকে সাংয়ান যে কফি খেতে খেতে ফোন তো দেখছিল, বাট তার পুরো মনোযোগ ইরফানের দিকে ছিল। তখন ইরফানের কাছে চাওয়ের কল আসে যে তাকে বলে শার্লাই চলে এসেছে আর তাকেই সে ইরফানের রুমমেট বানাতে চাইছিল। আর আজও সে তাকে এই ব্যাপারে বলে, বাট ইরফান বলে আমি রুমমেট পেয়ে গিয়েছি, ডোন্ট ওয়ারি, কোনো একদিন আমরা একসাথে দেখা করবো হ্যাং আউটের জন্য। আর কল কাট করে দেয় সাংয়ান, যার মনোযোগ এতক্ষণ তার কথাতেই ছিল। সে জিজ্ঞাসা করে কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে বুঝি? ইরফান হ্যাঁ বলে, আর এটাও বলে হ্যাঁ সানলাইট ফিরে এসেছে, তোমার তো নিশ্চয়ই তার কথা মনেই আছে, আমরা তিনজন কিন্ডারগার্টেন থেকে একসাথে পড়েছি। সাংয়ান বলে কি জানি, মনে পড়ছে না আমার। বাই দ্য ওয়ে, তোমরা কি কোথাও গ্যাদারিং করার কথা ভাবছো? তাহলে তাদেরকে নিয়ে আমার বাড়ি চলে আসো, রুমমেট হিসেবে আমার বাড়ির কাস্টমার বাড়িতে এইটুকু তো হেল্প করতেই পারো। ইরফান বলে তোমার বিজনেস কি এতটাই ডাউনে চলছে যে এখন কাস্টমার ধরে ধরে নিয়ে যেতে হবে? সাংয়ান বলে হ্যাঁ তোমাকে তো বলেছিলাম আমি। প্রথমে তো ইরফান ইন্টারেস্ট দেখায় না, বাট সে বলে ওখানে গেলে তোমরা ডিসকাউন্টও পাবে। যা শুনে ইরফান সেকেন্ডেই খুশি হয়ে যায়, বাট সাংয়ানের মুখ থেকে যখন 1% ডিসকাউন্টের কথা শুনে সে ভাবে এটা আবার কেমন ডিসকাউন্ট। সে কিছু বলতেও তার আগেই সাংয়ান বলে ব্যাস তাহলে হয়ে গেল, থার্সডে তোমরা আমার বাড়ি আসছো, আমি টেবিল বুক করে দেবো। অ্যান্ড ফনকে দেখি সে অফিসে বসে এক মেয়ের ভিডিও দেখছিল, যেখানে ওই মেয়ে বলছিল যে কীভাবে তার রুমমেট তাকে হ্যারাস করেছে। তখনই ইরফানের এক কালিগ আসে আর ইরফানকে কফিও দেয় অ্যান্ড বলে এভাবে তুমি এডিটিং করছো, আমি তোমাকে শর্টকাট শেখাচ্ছি, এটা বলে সে মাউসে হাত দেয়। বাট ইরফানের কিছু অদ্ভুত মনে হয়, আর এই চক্করে তার হাত থেকে কফিও নিচে পড়ে যায়। সে সরি বলে সেখান থেকে বাইরে চলে যায়। অ্যাকচুয়ালি ইরফানের সাথে এর আগে খুবই একটি খারাপ ঘটনা ঘটেছিল। সে আগে যে অফিসটিতে কাজ করতো সেখানে বস তার পেছনে হাত ধুয়ে পড়েছিল, আর ইরফানের বসের ওয়াইফ যখন এইসব ব্যাপারে জানতে পারে, তার ওয়াইফ তো ইরফানকেই দোষারোপ করে যে সেই তার হাজব্যান্ডের পেছনে হাত ধুয়ে পড়ে আছে। ইরফান প্রমাণও দেখায় যে কিভাবে আপনার হাজব্যান্ড সকাল বিকাল আমাকে মেসেজ করে জ্বালাতো, বাট ওই লেডি নিজের হাজব্যান্ডের ভুল ধরার জায়গায় উল্টে তো সেই ইরফানকে মারা শুরু করে দেয়, আর বাকি এমপ্লয়ীদের তাদেরকে ছাড়াতে হয়। আর তারপরেই ইরফান সিক্রেটলি এই কোম্পানিতে শিফট হয়ে গিয়েছিল, কারণ যেহেতু সে সামান্য এক এমপ্লয় ছিল তাই তার কথা তো কেউ বিশ্বাসই করেনি, বরং উল্টে তাকেই কথা শুনিয়েছিল। আর প্রেজেন্ট টাইমে ইরফান যেখানে কাজ করে সেখানেও আগের ওই টিভি স্টেশনে
কি হয়েছিল সেই ব্যাপারে রিউমার্স ছড়িয়ে আছে। আর এখনও ইরফানকেই তারা দোষী বলে। তাই তার কালিক যখন বলে তোমার মুখের মতো জবাব দেওয়া দরকার সকলকে, যাতে এই রিউমার্স বন্ধ হয়ে যায়। বাট সে বলে আমি যাই বলি কেউই তা বিশ্বাস করবে না, তারা সেটাই বলবে আর শুনবে যেটা তাদের ইচ্ছা। তাই এই রিউমার্স ইগনোর করে চলাই ভালো। নেক্সট দিনে আমরা তাকে এক ইনজার্ড ব্যক্তির ইন্টারভিউ নিতে দেখি। অ্যাকচুয়ালি এই ব্যক্তি 16 বছরের মেয়েকে 3 জন নেশাখোর হ্যারাস করেছে, তাও তার চোখের সামনে। আর এক মেয়ের বাবা হয়ে সে নিজের মেয়েকে এমন অবস্থায় কি করে দেখতে পারতো, তাই সে ওই 3 ব্যক্তির সাথে ঝগড়ায় নেমে আসে আর তাদের মধ্যে ফাইটও হয়। সেখান থেকে বেরিয়ে ইরফান যখন নিজের কালিগের সাথে যাচ্ছিল তখন তার হাফ সিস্টারের সাথে দেখা হয়, যার নাম জিয়া ছিল। আর সে তাকে দেখে বলে তুমি এখানে কি করছো? আর তার কালিগও তাদেরকে একা কথা বলার জন্য ছেড়ে দিয়ে চলে যায়। ইরফান বলে ভয় পেও না, আমি বাসায় ফিরবো না, আর আজকে যে আমাদের দেখা হয়েছে সেই ব্যাপারেও তুমি ভুলে যেও। তার ওই সিস্টার বলে আমি তোমাকে এমনটা কখন বললাম যে তুমি আমার বাসায় আসতে পারবে না? হ্যাঁ, আমি তখন ছোট ছিলাম যখন আমি তোমাকে আমাদের বাসা থেকে চলে যেতে বলেছিলাম। বাট ইরফান কোনো পাস্টের কথা বলতে চাইছিল না, তাই এখান থেকে সে চলে যাচ্ছিল, যখন কি জিয়া তো তার কন্ট্যাক্ট নাম্বার নিতে চাইছিল আর ফেস্টিভ্যালে তাকে বাসায় আসতে বলে। বাট ইরফান কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এদিকে আমরা বাসায় সাংয়ানকে দেখি, সে ইরফানেরই আসার অপেক্ষা করছিল। বাট যখনই সে তাকে দেখতে পায় দৌড়ে গিয়ে এমন প্রেজেন্ট করে যেমন কি সে তো ফোন দেখছিল। আর ইরফানকে বলে দেখো এমনিতেই আমার অভ্যাস যে রাত্রিবেলা ভালো করে ডোর লক করে ঘুমানোর, তাই যেদিন তোমার আসতে লেট হবে আগে থেকেই জানিয়ে দিও, না হলে সারা রাত হয়তো অ্যাংজাইটিতে আমার ঘুমিয়ে আসবে না। ইরফান ওকে বলে। তখনই সাংয়ানের ফ্রেন্ড জিয়াসু বাথরুম থেকে বাইরে আসে। আর এই ছেলেটি সাংয়ানের সেই ফ্রেন্ড ছিল যার ব্যাপারে বাংলি ইরফানকে বলেছিল, আর যার সাথেই সাংয়ান কলেজ টাইমে বেশিরভাগ হ্যাং আউট করার জন্য যেত। তার ফ্রেন্ডকে দেখে ইরফান বলে তোমাকে আগেই বলেছিলাম না যদি বাসায় কাউকে নিয়ে আসো তাহলে আমাকে ইনফর্ম করে দিতে। সে বলে সরি, আমি ভুলে গিয়েছিলাম। ইরফান বলে ঠিক আছে এবারে তো ছেড়ে দিচ্ছি, বাট নেক্সট টাইম থেকে মনে রেখো। নিজের রুমে যাওয়ার পর সে তার ফ্রেন্ড সানলাইট অ্যান্ড চাওয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। ইরফান এখানে তাদের গ্যাদারিংয়ের জায়গা বলে যে আমি সাংয়ানের বাড়ি যাওয়ার প্ল্যান করেছি। আর যখন তারা এটা জানতে পারে যে তার রুমমেট সাংয়ান, তারা একটু অবাক হয়। ইরফান তাদেরকে 1% ডিসকাউন্টের ব্যাপারেও বলে, যা শুনে চাও লাইক বিশক যে এটা কেমন ডিসকাউন্ট। এরপর ইরফান তো কল কেটে দেয়। বাট সানলাইট চাওকে বলে ফার্স্ট টাইম ইরফান ঘুরতে যাওয়ার জায়গা ঠিক করেছে, তাই আমরা ওখানেই যাব। ঘুরতে যাওয়ার দিন সে অনেক বেশি বিজি ছিল যার কারণে সে রেডিও হয়নি। বাট সানলাইট তাকে কল করে বলে আমি তোমার অ্যাপার্টমেন্টের নিচে আছি, তাই রেডি হয়ে এসো। সেও ওকে বলে কল কাট করে দেয়। এদিকে সাংয়ানও তাদের কথা শুনে নেয়। আর ইরফান যখন তাকে বলে তুমি কি আমাদের জন্য টেবিল বুক করে নিয়েছো, সে কোনো রিপ্লাই না দিয়েই রুমে চলে যায়। এরপর ইরফান যখন রেডি হয়ে যাচ্ছিল সেও রেডি হয়ে তার পেছনে পেছনে আসে। আর সেখানে সুহাও সাংয়ানের জন্য অপেক্ষা করছিল। যখন চাওকে সানলাইটের সাথে দেখে সে বলে এটা কি তোমার বয়ফ্রেন্ড? চাও বলে নো, সে আমার ক্লাসমেট ছিল। সুহাওয়ের মনে পড়ে যায় সে তো ক্লাস 15-এর সানলাইট। সুহাওকে সাংয়ান বলেছিল আজ সে ড্রাইভ করবে, তাই সুহাও নিজের কারও নিয়ে আসেনি। বাট সাংয়ানের তো প্ল্যান অন্য কিছুই ছিল, সে ইরফানের সাথে যেতে চাইছিল। আর যখন সামনে থেকে সানলাইট বলে চলো যখন একই জায়গায় যাচ্ছি তাহলে একসাথে যাওয়া যাক, সাংয়ান 1 মিনিটও নেয় না হ্যাঁ বলতে। বাট সুহাও হেজিটেট বোধ করছিল কারণ সানলাইট সে এতটা ক্লোজ ছিল না। এরপর সানলাইট চাইছিল ইরফানকে নিজের পাশের সিটে বসানোর জন্য। বাট যখন সে ডোর ওপেন করে সাংয়ান ফটাক করে সেখানে গিয়ে বসে পড়ে। এরপর যখন সানলাইট কার ড্রাইভ করছিল সে আয়নাতেই ইরফানকে বারবার দেখে যাচ্ছিল। আর যার সাংয়ানও দেখে নেয় অ্যান্ড জেলেসির মারে আয়নাটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। আর তাকে তার গার্লফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসা করে। সানলাইট বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এরপর সুহাওয়ের মুখ আবারও চালু হয়ে যায় অ্যান্ড সে চাওকে বলে তুমি কি জানো স্কুল টাইমে তারা 3 জন লাভ ট্রায়াঙ্গেল ছিল অ্যান্ড তাদেরকে নিয়ে ক্লাসমেটদের মধ্যে অনেক রিউমার্স ছড়িয়েছিল। চাও তাকে বলে তুমি তো চুপই করে যাও, তুমি সবসময় কথাকে বাড়িয়ে চাড়িয়ে বলো। সুহাও বলে নো ইয়ার আমি সত্যি বলছি, ইভেন তো এটার কারণেই স্কুল টাইমে সাংয়ান এক ফাইটে ইনভলভ হয়ে গিয়েছিল। সিন পাস্টে শিফট হয় যেখানে ইরফান ওয়াশরুমে ছিল অ্যান্ড সে কিছু গার্লসদের তাকে নিয়ে গসিপ করতে শুনে যে সাংয়ান তো তার জন্য শুধুমাত্র একটা অপশন, যখনই সে বেটার অপশন পাবে তখনই সে সাংয়ানকে ছেড়ে দেবে। অপর মেয়েটি জিজ্ঞাসা করে তাহলে তোমার কি মনে হয় তার জন্য বেটার অপশন কোনটি? সে বলে কেন ক্লাস 14-এর সানলাং। আর এই ব্যাপারে যখন সাংয়ান জানতে পেরেছিল যে এই রিউমার্সটি কোন ছেলেটি ছড়িয়েছে তাকে ধরে ইরফানের কাছে নিয়ে আসে আর ইরফানকে সরি বলতে বলে। তারপর তাকে আমরা বলতে শুনি যে যেটা আমি পেতে চাই তা আমি পেয়েই ছাড়ি আর তা সবসময় আমারই হয়ে থাকে।
আর এই স্টোরির ব্যাপারে এই প্রেজেন্ট টাইমে সুহাও সবাইকে বলছিল আর এটাও বলে যে সাংয়ানের রাগ অনেক বেশি আর তোমাকে এমন রাগিয়ে ছেলের সাথে রুম শেয়ার করতে হচ্ছে। সানলাই সাংয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি আগে থেকে জানতে যে ইরফান তোমার রুমমেট হবে? সে বলে হ্যাঁ, সেই জন্যই আমি ওখানে থাকবো বলে ডিসাইড করেছি। ফার্স্টের একটি সিন আমাদেরকে দেখানো হয় যেখানে ইরফান ডান্স প্র্যাকটিস করছিল, বাকি গার্লসটা তাকে বলে তোমার নাচ তো এতটাও ইমপ্রেসিভ নয়, তাই এভাবে তুমি মিশি মিশি জায়গায় গেলে আমাদের টাইম নষ্ট করছো। তখনই সেখানে সাংয়ান আসে আর বলে কে বলেছে তার ডান্স ভালো নয়, আর সেখানেই বসে পড়ে তার ডান্স দেখার জন্য। এভাবেই যখনই সে প্র্যাকটিস করতে আসতো সাংয়ান সেখানে চলে আসতো আর বসে তার ডান্স দেখতো আর ব্লাস করতো। আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যেখানে স্কুল টাইমে সামার ভ্যাকেশনের ছুটির কথা স্যার বলছিল আর এটাও বলছিল যে তোমরা ছুটির দিনেও পড়াশোনা করবে, নইলে পড়ার থেকে একদমই ডিসকানেক্ট হয়ে যাবে। এখানে ইরফান সাংয়ানকে বলে আমার মনে হয় না তোমার কাছে বেশি বুকস থাকবে। সাংয়ান বলে তুমি ঠিকই ভেবেছো। তখন সুহাও আসে আর তাকে বাস্কেটবল খেলার কথা বলে, বাট সে মানা করে। আর ইরফানের দিকে তাকিয়ে বলে আজ তো আমি সোজা বাসায় ফিরে পড়তে বসবো। সাংয়ানের দেওয়া গিফটটা ইরফান সবসময় নিজের কাছেই রাখতো, আর যখন সে একদিন এটা দেখতে দেখতে যাচ্ছিল সাংয়ানও তাকে দেখে নেয়, যাকে দেখে ইরফান বলে তুমি পড়াশোনাও করছো না আর নাই বাস্কেটবল খেলছো, তাহলে তুমি কি আজকে আর লোকেদের স্টক করা শুরু করেছো? সাংয়ান বলে আগে না ম্যাডাম, আমি ওদিকে যাচ্ছি বাস ধরার জন্য। ইরফান বলে আচ্ছা, আজকের আগে তো তোমাকে এদিকে আসতে কখনো দেখিনি। সে বলে কেন কেন তুমিও কি আমার উপর নজর রাখছো নাকি? সে স্মাইল করে। সাংয়ান জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায়? ইরফান স্মাইল করে যাচ্ছিল, সে বলছিল না, তাই সাংয়ান বলে তুমি চিন্তা করো না, আমি তোমার বাসায় পৌঁছে যাব না, শুধুমাত্র যাতে আমরা প্রত্যেকদিন একসাথে স্কুল যেতে পারি তাই তোমার অ্যাড্রেস জানতে চাইছি। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে সানলাই ইরফানের যেন একটু বেশি কেয়ার করছিল, লাইক তার জন্য ডিশেস নিয়ে আসা, তার পছন্দের খাবার তার প্লেটে সার্ভ করা, ইভেন তো সে চাওয়ের জন্য ডিশেস সার্ভ করছিল, বাট সে যে ডিশেসটি সার্ভ করেছিল তা চাওয়ের পছন্দ ছিল না। এখানে সুহাও বলে তোমাকে দেখে মনে হচ্ছে যেমন তুমি তোমার দুটো গার্লফ্রেন্ডকে সার্ভ করে যাচ্ছ। তার কথার আনসারে সে বলে এমনটা মনে হচ্ছে কারণ আমরা কিন্ডারগার্টেন স্কুল থেকে একসাথে পড়েছি আর তখন থেকেই আমরা একে অপরে এভাবেই কেয়ার করে আসছি। সাংয়ান টিজ করে বলে দেখো তাদের তিনজনকে এক হ্যাপি ফ্যামিলি দেখাচ্ছে, যখন কি আমাদেরকেই দেখো। অ্যাকচুয়ালি সে তো অনেক বেশি জেলাস ফিল করছিল এখানে। এরপর আমরা তার তিনজনকে দেখে যেখানে সেও ইরফানকে বলছিল সাংয়ানের কি কোনো সমস্যা আছে নাকি, কারণ অতক্ষণ ধরে তাকে একবার আমি স্মাইল করতে দেখিনি, তুমি এমন ব্যক্তির সাথে কিভাবে থাকবে, তার থেকে ভালো তুমি সানলাইয়ের বাসায় চলে যাও আর সে তোমার বাসায় শিফট হয়ে যাবে। ইরফান বলে না এটা ঠিক না। তখনই সেখানে সাংয়ান আসে আর ওয়েটারকে দিয়ে তাদের তিনজনকে আলাদা আলাদা ড্রিঙ্কস সার্ভ করায়। এরপর তারা একসাথে এখানে একটি গেম খেলে আর গেমের রুল হলো যে হারবে তাকে ট্রুথ অ্যান্ড ডিয়ারের মধ্যে কিছু যে কোনো একটা চুজ করতে হবে। তো প্রথমে সুহাওয়ের বাড়ি আসে অ্যান্ড সে ডিয়ার চুজ করে, আর যাতে লেখা ছিল তাকে এখানে মধ্যে কাউকে কিস করতে হবে। চৌ অ্যান্ড ইরফান তো একে অপরের ফেস ঘুরিয়ে নেয়, আর সানলাইট সে এতটাও ক্লোজ ছিল না, তাই বাকি রইল সাংয়ান যে তার বেস্ট ফ্রেন্ড ছিল, অ্যান্ড সে তার কাছে গিয়ে বলে প্লিজ ইয়ার এখন তো তুমি আমার হেল্প করতে পারো, তুমিও তো কলেজ টাইমে গেমে হারাতে চিয়াসুকে কেস করেছিলে, আর এই চিয়াসুর ব্যাপারে চৌও জানতো। ওয়েল এখানে সুহাও সাংয়ানের গালে চুমু খায় আর সাংয়ান তো লজ্জার মারে একদম পানি পানি হয়ে যাচ্ছিল। এরপর ইরফানের বাড়ি আসে অ্যান্ড সে ট্রুথ চুজ করে, আর তার কোশ্চেন ছিল এখানে থাকা ছেলেদের একটি করে গুড কোয়ালিটি বলতে হবে। সে সুহাওকে রিচ বলে, ও সানলাইকে হ্যান্ডসাম ট্যালেন্টেড, আর যা শুনে সাংয়ান তো অনেক বেশি জেলাস ফিল করছিল আর তাকে মনে করিয়ে দেয় যে কোনো একটা গুড কোয়ালিটি বলতে বলা হয়েছে তোমাকে। তারপর সে সাংয়ানকেও কমেন্ট করে যে সে অনেক বেশি হ্যান্ডসাম, কোয়াইট অ্যান্ড ট্যালেন্টেড। এরপর সানলাইয়ের বাড়ি আসে অ্যান্ড সে ট্রুথ চুজ করে, যাতে কোশ্চেন ছিল তোমার জীবনের সব থেকে রিগ্রেট ফিল করানো এমন একটি ঘটনা। সে বলে অ্যাব্রোড যাওয়া, যদি না আমি অ্যাব্রোড যেতাম তাহলে এখানে আমি ইরফানের সাথে একই ইউনিভার্সিটিতে পড়তাম। অ্যাকচুয়ালি স্কুল শেষ হওয়ার পর গ্র্যাজুয়েশন করার জন্য সুহাও সানলাই অ্যান্ড সাংয়ান পড়াশোনার জন্য অ্যাব্রোডে চলে গিয়েছিল, বাট ইরফান এখানে থেকেই নিজের স্টাডি কমপ্লিট করে। হতে পারে তার মার্কস ভালো ছিল, বাট কোনো কারণে সে যেতে পারেনি। এখানে সাংয়ানের ফার্স্টে একটি কথা মনে পড়ে যখন সে ইরফানকে জিজ্ঞাসা করে তুমি এই ইউনিভার্সিটি কেন চুজ করলে। তার এই কোশ্চেনের আনসারে ইরফান বলেছিল আমি সেখানে কারোর সাথে যাওয়ার প্ল্যান বানিয়েছিলাম, বাট তার হয়নি। প্রেজেন্ট টাইমে সেভাবে হয়তো ওই ব্যক্তি সানলাই ছিল। এরপর সাংয়ানের বাড়ি আসে আর সে ইচ্ছে করে হেরে যায়।
সে ট্রুথ চুজ করে। তার কোশ্চেন ছিল লাস্ট সিটি যেখানে তুমি গিয়েছিলে। সে উত্তরে বলে এই সিটিটি, এটাই আমার লাস্ট সিটি যেখানে আমি এখন পর্যন্ত আছি। তার এই কথা শুনে ইরফান তাকে দেখে যাচ্ছিল। এরপর আমরা তার তিনজনকে দেখি যেখানে ইরফান বলছিল আমাদেরকে বিল ডিভাইড করে নেওয়া দরকার, বাট সানলাই বলে সাঙ্গিয়ান নিজে থেকে বিল পে করেছে। তখন ইরফানের কাছে কিছু জরুরি কল আসে অফিস থেকে, আর তাকে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়, তাই এক্ষুনি বাসায় ফিরে তা কমপ্লিট করতে হবে তাকে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিল তাই ট্যাক্সি পাওয়া মুশকিল ছিল। সানলাই তাকে রাইডের অফার দেয় আর তারা চলে যায়। যেহেতু সাঙ্গিয়ান বিল পে করেছিল তাই চাও তার বার প্রমোট করার জন্য বারের কিছু ফটো তোলার জন্য আসে, যেখানে শুয়াও ছিল অ্যান্ড তাকে ড্রিঙ্ক অফার করে। চাও তাকে মনে করায় সেই প্রমিসের কথা যে আর কখনো তারা একসাথে ড্রিঙ্ক করবে না। আর তারা এখানে বলছিল আজকে সিচুয়েশন অনেক বেশি অকওয়ার্ড ছিল কারণ সবাই অচেনার মতো বিহেভ করছিল। এখানে শুয়াও আবারও ইরফানের নানভু ইউনিভার্সিটিতে না যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে চাও বলে হতে পারে আমি তার বেস্ট ফ্রেন্ড, বাট এই ব্যাপারে আমিও কিছু জানি না, হয়তো সে সকলের থেকে একা থাকতে চায় তাই। আর এমনিতেও বয়সের সাথে সাথে মানুষের পছন্দও বদলে যায়। শুয়াও বলে আমার এমন পার্সন পছন্দ নয় যারা টাইমের সাথে সাথে বদলে যায়। তারপর শুয়াও সাঙ্গিয়ানের কাছে আসে আর তাকে আজ হঠাৎই জিজ্ঞাসা করে তুমি কি এখনও ওই ফোনকে লাইক করো, বাট সাঙ্গিয়ান তো মানতেই চাইছিল না। শুয়াও বলে আমাদের ফ্রেন্ডশিপ আজকের নয় বহুদিনে, তাই আমি তোমাকে যথেষ্ট ভালো করে চিনি। আর যেভাবে তুমি সানলাইকে রেখে দেখছিলে তুমি যে কতটা জ্বালাস ফিল করছিলে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। আর এমনিতেও আমি এর থেকেও খারাপ অবস্থাতে তোমাকে দেখেছি এর আগে। সিন পাস্টে শিফট হয় যেখানে নানভু ইউনিভার্সিটিতে যাওয়ার আগে সাঙ্গিয়ান ইরফানের সাথে দেখা করতে আসে যেমনটা সে তাকে প্রমিস করেছিল। খুশি হয়ে বলে আমার নানভু ইউনিভার্সিটিতে সিলেকশন হয়ে গেছে, এবার আমরা একসাথে কলেজ যাব। ইরফান বলে বাট আমি প্ল্যান চেঞ্জ করেছি, আমি তো এখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করব কারণ আমি অন্য কারোর সাথে প্ল্যান বানিয়েছি। যা শুনে সাঙ্গিয়ানের মন ভেঙে যায় আর তার মন আরও ভেঙে যায় যখন ইরফান তাকে বলে আমি সেখানে যাচ্ছি যেখানে তুমি আমার পেছনে আসতে পারবে না, কারণ তোমার এভাবে জ্যাজ করা আমার একদমই পছন্দ নয়। ভাঙা মন আর চোখে ভরা জল নিয়ে সেই রুমে আসে যেখানে সুহাও অনেক হ্যাপি হয়ে বসেছিল এই খবরটি দেওয়ার জন্য যে তারও নানভুতে সিলেকশন হয়ে গিয়েছে। বাট যখন সে তার ফ্রেন্ডের এই অবস্থা দেখে সেও অবাক হয়। সিন প্রেজেন্টে শিফট হয়, আমরা সানলাইকে দেখি ইরফানকে ড্রপ করতে যাচ্ছিল আর সে এখানে তাকে জিজ্ঞাসা করে তুমি এত চুপচাপ কেন থাকো, আমাদের তিনজনের গ্রুপে আমি আর চাওই বাস কথা বলি, এমন কি আছে যা তোমার অ্যাটেনশন পেতে আমায় হেল্প করবে। ইরফান বলে এমনিতেই আমার লাইফ আগে থেকেই বোরিং। সানলাই বলে বোরিং তো কি হয়েছে, বোরিং হওয়ার একটা কারণও তো থাকে, আর এমনিতে যদি তুমি হ্যাপি থাকো তাহলে হেসে নাও, আর যদি স্যাড থাকো তাহলে কান্না তো করতেই পারো। ইন ফিউচার যদি তোমার কোনো হেল্প লাগে তাহলে তুমি আমাকে নিশ্চিন্তে বলতে পারো। এখানে সানলাই আবারও তাকে জিজ্ঞাসা করে তুমি তো নানভু ইউনিভার্সিটিতে যেতে চাইছিলে, তাহলে হঠাৎই নিজের ডিসিশন চেঞ্জ করে নিলে কেন, তোমার কি খারাপ লাগেনি? ইরফান বলে যদি তুমি বুঝতেই পারছো যে এটা কতটা হার্টফুল তাহলে জিজ্ঞাসা কেন করছো। এখানে সাঙ্গিয়ান যখন স্কুল স্টুডেন্টদের দেখে তার ইরফানের কথা মনে পড়ে যায় যখন স্কুল টাইমে তারা বলেছিল আমরা অনেক পরিশ্রম করে ভালো রেজাল্ট করব যাতে আমরা দুজনেই নানভু ইউনিভার্সিটিতে যেতে পারি। আর সেই জন্যই সাঙ্গিয়ান বাস্কেটবলও খেলা ছেড়ে দিয়েছিল, সারাক্ষণ সে পড়াশোনা করতো। তারপর ইরফান যখন বাসায় ফিরে সে সাঙ্গিয়ানকে দেখতে পায় না, বাট প্রমিস অ্যাকর্ডিং সে সাঙ্গিয়ানকে মেসেজ করে দেয় যে সে আজ বাসায় ফিরবে না। রিপ্লাই সাঙ্গিয়ান ওকে লিখে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়, বাট সাঙ্গিয়ান বাসায় ফিরে না। বেশিরভাগ দিন সে বারেই রাত কাটাতো। এখানে আমাদেরকে স্কুল টাইমের একটি সিন দেখানো হয় সাঙ্গিয়ান অনেক বেশি বদলে গিয়েছিল শুধুমাত্র ইরফানের জন্য। সে সকাল সকাল ঘুম থেকে উঠে বাস ধরতো যাতে ইরফানের সাথে তার দেখা হয়, আর যখনই সে দেখতো যে ইরফান বাসে উঠেছে সে তার সিট ছেড়ে দিত যাতে ইরফান সেখানে বসতে পারে। একদিন ইরফানের সাথে দেখা করার জন্য তার মম আসে, আর যাকে জিয়াই বলেছিল ইরফান নানভুতে ফিরে এসেছে, আর সে হসপিটালে তার ব্যাগে নানভু টিভি স্টেশনের লোগোও দেখেছিল, তাই সেই মমকে বলেছিল। তাই মমা যেখানে দেখা করতে এসেছিল আর তাকে স্প্রিং ফেস্টিভ্যালে বাসায় ডাকে। তিনি কারোর সাথে ইরফানকে দেখা করাতে চাইছিল, বাট ইরফান মানা করে কারণ তার বাসায় তার সম্মান ছিল না। তার মম এখানে বলে আমি জানি আমার জন্য তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, বাট তুমি বলো আমি এখন কি করব যাতে তুমি আমায় মাফ করে দাও। ইরফান বলে আমি অনেক আগেই আপনাকে মাফ করে দিয়েছি, তাই আপনি এখন বাসায় যান, আমি এই ব্যাপারে আপনাকে ভেবে জানাবো। এদিকে বারে চৌ দেখে সাঙ্গিয়ান তো বারেই ঘুমোচ্ছে। সুহাও তাকে জানায় সে তো কয়েকদিন ধরে এখানেই রাত কাটাচ্ছে, যা শুনে এসে অবাক হয় আর ইরফানকে কল করে বলে তোমার আর সাঙ্গিয়ানের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছে।
সে বলে না তো, ঝগড়ার তো কিছুই নেই, সে আর আমি এমনিতেও অচেনার মতো একই বাসায় থাকি। তারপর সে সাংয়ানের মেসেজ চেক করে, যেখানে সে লিখেছিল যে সে আজও বাসায় ফিরছে না। নাইটে চৌকে সুহাও ছাড়তে গিয়েছিল কারণ রাত হয়ে গিয়েছিল আর সে একা মেয়ে তাই। আর এখানে সে তাকে থ্যাঙ্কস বলে তাদের বার প্রমোট করার জন্য। তখনই দূর থেকে চৌয়ের ফ্যামিলি সুহাও আর তাকে একসাথে দেখে বাসার ভেতরে আসতে বলে, কারণ তাদের মনে হচ্ছিল সুহাও হয়তো চৌয়ের বয়ফ্রেন্ড। সুহাও তো ভেতরে যেতে চাইছিল, বাট চাও তাকে চলে যেতে বলে, কারণ যদি সে ভেতরে যায় তাহলে প্রবলেম আরও বেড়ে যাবে। তারপরে সুহাওয়ের নানি কল করে বলে আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। অ্যাকচুয়ালি নানি জানে না যে সুহাওয়ের বাঙালির সাথে ব্রেকআপ হয়ে গিয়েছে। এদিকে ইরফান যে তার অফিসে ছিল তখনই তার এক কালিগ এসে সাংয়ানের ওই ভিডিওটি দেখায় যখন সে বলেছিল আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো, যা এখন ট্রেন্ডে চলছিল। বাসায় ফিরে ইরফান আবারও সাংয়ানের ওই ভিডিওটি দেখছিল আর হাসছিল। তখনই পেছন থেকে সাংয়ান আসে আর বলে এই ভিডিওটি কি এতটাই ফানি? সকলে এই ভিডিওটিকে দেখে যাচ্ছে আর সে এখানে সাংয়ানকে দেখে অবাক হয়, কারণ সে ভেবেছিল সাংয়ান হয়তো স্প্রিং ফেস্টিভ্যালে বাসায় ফিরে যাবে। তাকে দেখে ইরফান বলে তুমি স্প্রিং ফেস্টিভ্যালে বাসায় যাওনি? সাংয়ান বলে মুড হলে যাওয়ার কথা ভেবে দেখবো। ইরফান কাজে এত ব্যস্ত থাকে যে তার কাছে এক্সপায়ার ফুড ফেলার মতো টাইম নেই, আর এই কাজটা সাংয়ান করে দিয়েছিল আর সে নতুন খাবার এনে ফ্রিজেও রেখে দিয়েছিল। আর এটা জানার পর ইরফান তাকে এইসবের জন্য পে করার কথা বলে, বাট সে বলে তার দরকার নেই, আর থেকে ভালো তুমি এটার বদলে সমস্ত খাবার প্যাক করে ফ্রিজে রেখে দাও। আর নিজের রুমে চলে যায়। বাট ইরফান তাকে বারবার মেসেজ করে বলে যে ক্যালকুলেট করে আমাকে জানাও। সে বলে 21 ইউয়ান যা তোমার ধার রয়েছে। ইরফান বুঝতে পারে না যে এই 21-এর মানেটা কি। এরপর আমরা জানতে পারি সাংয়ান কেন আবারও বাসায় ফিরে এসেছে। অ্যাকচুয়ালি যখন চাও ইরফানের সাথে কথা বলছিল সে তাকে জিজ্ঞাসা করে ফেস্টিভ্যালে তোমার কি প্ল্যান, তুমি কি বাসায় যাচ্ছ? সে বলে নো, তুমি তো সব কিছুই জানো, আমি এমনিতেও ওভারটাইম ডিউটি প্রচুর করে নিয়েছি, তাই ফেস্টিভ্যালে ঘুমিয়ে কাটাবো ভেবেছি। আর চাও যখন সাংয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে সে বলে সে নিশ্চয়ই যাবে, কারণ তার ফ্যামিলির সাথে তার কোনো ইস্যু নেই। আর এইসব কথা সাংয়ানও শুনে নিয়েছিল। আমাদেরকে পাস্টের একটি সিন দেখানো হয় যখন স্কুল টাইমে স্যার এসে ইরফানকে বলে তার ড্যাড হসপিটালে অ্যাডমিট, তাই সে তাড়াতাড়ি করে যাচ্ছিল ওখানে। আর ওই সময় সাংয়ানও নিজের স্কুল স্কিপ করে তার সাথে যায়। যখন সে হসপিটালে পৌঁছায় ডক্টর জানায় তার ড্যাডের কন্ডিশন অনেক বেশি সিরিয়াস, যা শুনে সে কান্নায় ভেঙে পড়ে। সাংয়ান তাকে সান্ত্বনা দেয় আর বলে চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আর যাই হোক না কেন আমি তোমার পাশে আছি। প্রেজেন্ট টাইমে সুপারভাইজার চিয়ান এসে সকলকে বলছিল আজ ওভারটাইম কে কাজ করবে, বাট ছুটির দিনে কার কাজ করার ইচ্ছা হবে, তাই সবাই এখানে মানা করে। তখনই ইরফানের কাছে মেসেজ আসে সাংয়ানে, যে তাকে বলে আমি 8 দিন বাসায় ফিরবো না। তাই ইরফান এই কাজের দায়িত্বটা নিজেই নিয়ে নেয়। এদিকে সুহাও যে চাওকে নিজের গার্লফ্রেন্ড সাজিয়ে তার নানির সাথে দেখা করতে নিয়ে যেতে চাইছিল, তাই সে তার ওয়েবসাইটে বারবার অর্ডার দিচ্ছিল। তাই চাও এখানে আসে আর রেগে তাকে সকলের সামনে বকা দেয় যে সে এমনটা কেন করছে। সুহাও তাকে সাইডে নিয়ে যায় কথা বলার জন্য আর তাকে জানায় অ্যাকচুয়ালি আমার নানা নানির মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝামেলা হয়ে গিয়েছে, তাই নানি রেগে ঘুরতে চলে গিয়েছে। আর নানির এখন একটাই আবদার, যদি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে নানিকে দেখা করাই তাহলেই তিনি ফিরে আসবেন। বাট চাও রাজি হচ্ছিল না, কারণটা হয়তো তোমরা ভালো করেই বুঝতে পারছো, তাদের মধ্যে যা আগে হয়েছিল তাই। চাও বারবার মানা করছিল, তাই সুহাও বারের এক মেয়েকে বলে তার একদিনের জন্য গার্লফ্রেন্ড হতে। আর তার এমন জেদ দেখে চাও রাজি হয়ে যায় যে ঠিক আছে আমি তোমার একদিনের জন্য গার্লফ্রেন্ড তো হয়ে যাব, বাট এমন কিছু আশা করো না যে তোমার গার্লফ্রেন্ড যেমন তোমার সাথে করতো আমি ঠিক তেমনই করবো। সুহাও বলে ওকে, আমি এটার জন্য তোমাকে পরে রিপে করে দেব। এদিকে অফিসে ইরফানের এক কালিগ যার নাম কিয়ান ছিল, সে বলে যদি কাজে কিছু হেল্প লাগে তাহলে তুমি আমাকে বলতে পারো। ইরফান বলে তার কোনো দরকার নেই, তুমি শুধু তোমার বেবির ভালো করে খেয়াল রেখো। অ্যাকচুয়ালি কয়েকদিন পরই তার এই কালিগ মা হতে চলেছে, আর যেহেতু সে এক সিঙ্গেল মাদার হবে তাই সে নিজেই চিন্তায় আছে, কারণ তার বেবি তার এই ডিসিশনকে অ্যাকসেপ্ট করবে কিনা। ইরফান বলে ডোন্ট ওয়ারি, এখনকার বেবিরা অনেক বেশি স্মার্ট, সে তার মমের প্রবলেমটা বুঝতে পারবে। তারপর ইরফান বাসায় ফিরে আসে আর চাও তাকে কল করে, সে ভিডিও কলেই তাদের সাথে ফেস্টিভ্যাল মানায়। কিছুক্ষণ পর চাও কেটে দেয় কারণ তারা ফায়ারওয়ার্কস দেখতে যাবে। এরপর সে একাই টিভি দেখছিল, তখনই ডোরবেল বেজে ওঠে আর যখন সে ডোর খুলে দেখে বাইরে সাংয়ান দাঁড়িয়েছিল। ইরফান বলে তুমি তো বলেছিলে তুমি কয়েকদিন বাসায় ফিরবে না। সে বলে অ্যাকচুয়ালি ফেস্টিভ্যালের জন্য বাসায় অনেক গেস্ট এসেছে, তাই আমার ঘুমানোর জায়গাটুকুও নেই। বাট সত্য তো এটাই ছিল যে সে তাড়াতাড়ি করে খাবার খেয়ে এখানে এসেছে যাতে ফেস্টিভ্যাল সে ইরফানের সাথে কাটাতে পারে। সে কুকিংয়ের জন্য কিছু শপিংও করে নিয়ে এসেছিল। আর এখানে সে যখন নুডলস বানায় সে বলে
আমি ভুল করে বেশি বানিয়ে নিয়েছি, তাই তুমিও খেয়ে নিও। সাংয়ানের তৈরি নুডলস তারা অনেক বেশি টেস্টি লাগে। রিইউনিয়নের পর তাদের এটা ফার্স্ট ডিনার ছিল। এরপর তারা একসাথে টিভি দেখছিল, তখন ইরফানের মম কল করে আর তাকে উইশ করে, আর মমের কথায় জিয়া উইশ করে। মম তার হাজব্যান্ডের সাথে ইরফানের কথা বলায়। কিছুক্ষণ কথা বলার পর মম কল কাট করে দেয়। ইরফান টিভি দেখতে দেখতে যেখানেই ঘুমিয়ে গিয়েছিল, আর যখন উঠে সে সাংয়ানকে বলে আমি আমার রুমে যাচ্ছি। যাওয়ার আগে সে তাকে উইশ করে আর সাংয়ানও তাকে উইশ করে। এরপর পাঁচটা একটি সিন দেখানো হয় যখন ইরফানের ড্যাড মারা গিয়েছিল। ফিউনারালে তার আন্টিরা তার মমকে বলছিল তুমি কি তোমার মেয়েকেও নিজের সাথে রাখতে চাইছো? তোমার বয়সই বা কত হয়েছে? তার থেকে ভালো তুমি তাকে তার নানির কাছে রেখে দাও আর নতুন করে আবারও জীবন শুরু করো। আর ওই ফিউনারালে আসা সাংয়ানও তাদের আন্টির এইসব কথা শুনে নেয়। এরপর তার মমও নানির কাছে তাকে রেখে দিয়ে যায়, আর যাওয়ার আগে বলে যখন আমি সেটেল হয়ে যাব তোমাকে নিয়ে যাব এখান থেকে। দেন কিছুদিন পর তার নানিরও মৃত্যু হয়ে যায় আর সে একদমই অনাথ হয়ে পড়ে। তাই তার আন্টি আর আঙ্কেল তাকে নিয়ে আসে, বাট তাকে বেশিরভাগ টাইমটাই তারা কথা শোনাতো এটা বলে যে তুমি তোমার মমকে কেন কল করছো না? এভাবে আমাদের ঘরে বসে আর কতদিন খাবে, তার থেকে নিজের মমকে কল করো আর এখান থেকে বিদায় হও। একদিন সে দোকানে খাবার কিনতে গিয়েছিল, বাট তার ব্যাগে টাকা ছিল না। সে চিন্তায় পড়ে যায় যে আন্টি তাকে টাকা দিয়েছিল, বাট টাকা কোথায় গেল। রাস্তার ধারে সাইড হয়ে সে বসেছিল। সাংয়ান তার কাছে আসে আর বলে কি হলো তোমার, তুমি এমন সাইড হয়ে কেন বসে আছো? অ্যাকচুয়ালি ইরফান ভয় পাচ্ছিল যখন তার আন্টি টাকা হারানোর ব্যাপারটা জানবে তখন হয়তো তাকে অনেক কথা শোনাবে। আর এখানে সে সাংয়ানকে বলে তোমার কাছে কি 20 ইউয়ান আছে, আমাকে কি তাতে হাত দিতে পারবে? বাট সাংয়ানের কাছে তো কোনো টাকাই ছিল না, তাই সে দৌড়ে যায় বাসায় আর 20 ইউয়ান এনে তাকে দেয়। ইরফানের অবস্থা এমন ছিল যেমন কি সে কিনেই ফেলবে। তাই সাংয়ান তাকে বলে জাস্ট কিছু টাকাই তো ছিল, যদি আবারও হারিয়ে যায় তাহলে আমাকে বলবে। আর প্রেজেন্ট টাইমে ওই দিন এই 20 ইউয়ানের কথাই সে ইরফানকে বলেছিল। নেক্সট ডে সুহাও অ্যান্ড চাও ফেস্টিভ্যালে তার জন্য সুইটস নিয়ে এসেছিল। এখানে ইরফান তার আর সাংয়ানের মধ্যেও অ্যাগ্রিমেন্টের ব্যাপারে জানায় যে যখনই বাসায় কোনো গেস্ট আসবে আমরা একে অপরকে ইনফর্ম করে দেবো, এটাই আমাদের এগ্রিমেন্টে লেখা আছে। তাই সে তাকে কল করার কথা ভাবছিল। চাও বলে চলো আমরা গেম খেলি। আর কথা বলতে বলতেই সাংয়ানের কল চলে আসে তার কাছে, যে তাকে এটা বলার জন্য কল করেছিল যে সে খাবার একটু বেশি বানিয়ে নিয়েছে, তাই বাকি খাবারটা তুমি খেয়ে নাও। রুম থেকে বাইরে আসে আর তার আওয়াজ কলে থাকা সাংয়ানও শুনে নেয় আর তাকে জিজ্ঞেস করে বাসায় কি কেউ এসেছে? সে বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি সানলাইট অ্যান্ড চাও এসেছে, আমি তোমাকে জানাবো বলে কল করবোই ভাবছিলাম, বাট তার আগেই তুমি কল করলে। সানলাইয়ের কথা শুনে তো সে অনেক বেশি জালাস ফিল করে আর ওকে বলে কল কাট করে দেয়। ইরফানের মনে হয় যখন সাংয়ান আসবে হয়তো সে রেগে যাবে, তাই তাদেরকে নিয়ে এসে বাইরে কোথাও ঘুরতে যায়। বাট চাও তো বাসাতে থাকতেই চাইছিল কারণ বাইরে খুব ঠান্ডা। এরপর তারা এক জায়গায় যায় যেখানে সুহাওয়ের কল আসে চাওয়ের কাছে। অ্যাকচুয়ালি সুহাও তাকে কল করেছিল যাতে বাঙালির ব্যাপারে সে সব কিছু রিহার্সাল করে নেয় আর তার নানিদের সামনে ভালো পারফর্ম করে। সন্ধ্যায় তারা ফিরে যাচ্ছিল। এখানে চাওকে তারা সাংয়ানের বাড়ির বাইরে ড্রপ করে আর সানলাই ইরফানকে তার অ্যাপার্টমেন্টের বাইরে ড্রপ করে। কার থেকে নামার আগে সে চাওকে কল করে জিজ্ঞাসা করে তুমি কি বাইরে কোথাও সাংয়ানকে দেখতে পাচ্ছ? চাও বলে না, কেন তোমার কি সাংয়ানের থেকে ভয় লাগছে? তখনই তার মনে পড়ে যে সাংয়ান তাকে এক্সট্রা খাবারের কথা বলেছে। তাই সে সানলাইটকে বাই বলে দৌড়ে নিজের রুমে যায়, বাট যখন সে গিয়ে চেক করে সেখানে তো খাবার ছিলই না। আর যা এখন সাংয়ান খাচ্ছিল তাকে দেখে ইরফান জিজ্ঞাসা করে তুমি কখন এলে? সে বলে দুপুরেই আমি চলে এসেছিলাম, আর তাকে এগ্রিমেন্টের কথা মনে করায় যে যেই রুল বানিয়েছে সেই ভুলে গিয়েছে। ইরফান সরি বলে। সাংয়ান বলে ওকে, তাহলে কাল আমিও কাউকে বাসায় নিয়ে আসবো। যা শুনে ইরফান ভাবে সে কি রিলেশনশিপে এসেছে আর তার গার্লফ্রেন্ড কি আমার সাথে কি দেখা করাবে সে কাল। ফার্স্টের একটি সিন দেখানো হয় যেখানে টিচার তার দুজনের গার্ডিয়ানকে স্কুলে ডেকেছিল কারণ শুধুমাত্র ইরফানের জন্য সাংয়ান কোনো এক ছেলেকে খুব বাজেভাবে মেরেছিল। এখানে টিচার তাদের গার্ডিয়ানকে বলে তাদেরকে স্কুল রোমান্স থেকে দূরে রাখ, নয়তো এটার প্রভাব তাদের কেরিয়ারে পড়তে পারে। ইরফান বলে তাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। সাংয়ান বলে তার ফিলিংস একতরফা, তাই এটাতে ইরফানের কোনো দোষ নেই। স্যার আবারও বলে তোমাদেরকে এখন নিজেদের ক্যারিয়ারে ফোকাস করা দরকার, এইসব লাভ সাব তো চলতেই থাকবে। ইরফানের কোনো দোষ না হওয়ার পরেও তার আন্টি আর আঙ্কেল তাকে অনেক কথা শোনায়, যখন কি সাংয়ানের মম ড্যাড তো তাকে আরও বেশি করে অ্যাপ্রিসিয়েট করছিল যে তুমি খুব সুন্দর মেয়েকে চুজ করেছো। আর সেখানে ইরফানের আন্টি আর আঙ্কেল যারা অন্য কোনো সিটিতে শিফট হচ্ছিল, তাই তারা ইরফানের স্কুলও ট্রান্সফার করিয়ে নেয়। আর তারা ইরফানকে বকা দিয়ে বলে সেখানে যাওয়ার পর এই ছেলেটির সাথে কোনো রকম সম্পর্ক তুমি রাখবে না। সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে কাজের শেষে যখন
ইরফান বাসায় যাওয়ার জন্য বেরাচ্ছিল। সাংয়ান তাকে তার পছন্দের পিৎজা নিয়ে আসতে বলে, কারণ কেউ পিৎজা খাওয়ার জন্য ডিমান্ড করছে। আর যখন ইরফান বাসায় ফিরে আসে, সে এখানে জিকে দেখে। জিও তাকে দেখে অবাক ছিল, কারণ সে ভাবছিল তার ব্রাদার জিয়াসুর সাথে এই রুম শেয়ার করছে। তাদেরকে একসাথে দেখে জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? সাংয়ান বলে, নো, আমরা শুধুমাত্র বাসাটি শেয়ার করছি। তার সিস্টার ইরফানকে বলে, তাই ভাবি আমি, তুমি কত সুন্দর দেখতে যখন, তাই আমার মনে হয় না আমার ব্রাদারের মতো আগলি বয়কে তুমি পছন্দ করবে। ইরফান জিকে পিৎজা খেতে দেয়। সাংয়ান বলে, তাড়াতাড়ি এটা খেয়ে পড়তে বসো। যা শুনে ইরফান বলে, আচ্ছা তাহলে তুমি এখানে স্টাডি করতে এসেছো, বুঝতে পেরেছি। বাসায় অনেক গেস্ট, তাই তুমি শান্তিতে এখানে পড়তে এসেছো। জি বলে, গেস্ট? এটা তোমাকে কে বললো? বাসায় তো কেউ নেই, আমি, মম অ্যান্ড ড্যাড ছাড়া। ভাই তো বাসায়ও ফেরে না। ইরফান বুঝতে পারে সাংয়ান তো তাকে মিথ্যে বলেছিল, যাতে সে ইরফানের সাথে ক্লাস ইউনিয়নে ডিনার করতে পারে। জি বলে, তুমি আমার ব্রাদারের ক্লাসমেট ছিলে তাই না? আমার মনে আছে, আমার ব্রাদারের সমস্ত ফিমেল ক্লাসমেটের থেকে সব থেকে সুন্দর দেখতে তুমি। ইরফান বলে, হ্যাঁ, আমারও তোমার ব্যাপারে মনে আছে, তুমি সাংয়ানের সিস্টার হও। আর স্কুল টাইমে তুমি একবার হারিয়েও গিয়েছিলে। এইসব কথা সাংয়ান কান লাগিয়ে শুনে যাচ্ছিল। বাট জি এখানে তার ব্রাদারের পোল খুলে দেয় এটা বলে, ওই দিন তো আমি হারানোর অ্যাক্টিং করছিলাম, কারণ আমার ব্রাদারই আমাকে এটা করার জন্য বলেছিল। অ্যাকচুয়ালি স্কুল টাইমে সাংয়ান তার সিস্টারকে চকলেটের লোভ দেখিয়ে বলেছিল, তোমাকে আমার জন্য একটি কাজ করতে হবে। আর যখনই ইরফান সেদিকে আসছিল, সে তার সিস্টারকে সেখানেই ছেড়ে ঝোপড়িতে লুকিয়ে যায়। আর জিও ইরফানকে দেখে কান্না শুরু করে দেয়। যখন ইরফান তাকে জিজ্ঞাসা করে, তোমার কী হয়েছে, সে বলে, অ্যাকচুয়ালি আমার ব্রাদার স্কুলেই পড়ে, বাট তাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। সে আমাকে বলেছিল ফ্লাইওভারে ওয়েট করতে, বাট আমি রাস্তা জানি না। তার কথা শুনে ইরফান তাকে সেখান পর্যন্ত নিয়ে যাচ্ছিল, আর তাদের পৌঁছানোর আগেই সাংয়ান দৌড়ে সেখানে পৌঁছে যায়। আর ইরফানকে দেখে এমন প্রিটেন্ড করছিল যেমন কি সত্যি সে তার সিস্টারের জন্য ওয়েট করছিল। এখানে সে তার সিস্টারের সাথে ইরফানের আলাপ করায়, আর ইশারাতেই তার সিস্টারকে কিছু বলছিল। তার সিস্টারও তার ইশারা বুঝে যায় আর ইরফানকে আইসক্রিম খেতে যেতে বলে। প্রেজেন্ট টাইমে সাংয়ান ধরা পড়ে গিয়েছিল, তাই সে অনেক বেশি এম্বারাস ফিল করছিল। এরপর ডিনারের টাইমে এখানে ইরফান জিকে জিজ্ঞাসা করে, স্কুল শেষ হওয়ার পর তুমি কোন ইউনিভার্সিটিতে যাওয়ার প্ল্যান করেছো? জি বলে, আমি বুঝতে পারছি না নানবু, আর এখানের মধ্যে আমি কোন ইউনিভার্সিটি চুজ করব? ইরফান বলে, দুটোই ভালো। জি তাকে জিজ্ঞাসা করে, তুমি কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলে? ইরফান বলে, নেটওয়ার্ক মিডিয়া থেকে। যে জিজ্ঞাসা করে, এটার জন্য তো নানবু বেস্ট ছিল, তাহলে তুমি এটাই কেন চুজ করলে? আর এই কোশ্চেনটা করা মাত্রই সাংয়ান নিজের খাওয়া বন্ধ করে দেয় আর কৌতূহলের সাথে তার অ্যান্সারের অপেক্ষা করে, কারণ সেও রিজন জানতে চাইছিল। ইরফান বলে, অ্যাকচুয়ালি আমি মেজর নিয়ে শিওর ছিলাম না, আর কাট অফ স্কোর নিয়েও কনফিউজ ছিলাম, তাই। বাট সাংয়ানের এই অ্যান্সারটা ভ্যালিড মনে হয় না, আর সে সেখান থেকে উঠে চলে যায়। জি এখানে ইরফানকে জিজ্ঞাসা করে, আমার ব্রাদার কি স্কুল টাইমে বয়ফ্রেন্ড ছিল? কারণ আমি মম ড্যাডি থেকে তোমাদের আর্লি রোমান্সের কথা শুনেছি। বাট তার এই কথা কেটে সাংয়ান বলে বাসায় ফিরে যেতে, আর জিকে ড্রপ করতে যায় রাস্তায়। জি তাকে বলে, আমার মনে হয় তোমার ইরফানের সাথে ভালো বিহেভ করা দরকার, সে কত ভালো, বাট তুমি এত রুড বিহেভ কেন করো তার সাথে? তুমি হয়তো জানো না, মেয়েরা সেই সব ছেলেদেরকেই বেশি পছন্দ করে। জেন্টাল কেয়ারিং হওয়া দরকার, ঠিক জিয়াসুর মতো। দেখো, তোমার অ্যাটিটিউড চেঞ্জ করা দরকার, কারণ তুমি তোমার লুকস দিয়ে তাকে জিততে পারবে না। আজ ইরফান আমাকে তোমার জবের ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে তুমি বার ছাড়া আর কোনো সাইড জব করো কি না। জি তাকে বলে যে হ্যাঁ আগে করতো, বাট ছেড়ে দিয়েছে। সাংয়ান নিজের সিস্টারকে পার্কিং লটের বাইরেই ছেড়ে তাড়াতাড়ি করে নিজের অ্যাপার্টমেন্টে চলে আসে, বাসায়ও যায় না। আর এখানে এসে দেখে ইরফান ব্যালকনি থেকে ফায়ারওয়ার্কস দেখছে। অন্যদিকে আমরা সুহাও অ্যান্ড চাওকে দেখি। সুহাও চাওকে নিয়ে লন্ডন ফেস্টিভ্যালে তাদের বাসায় এসেছিল, আর বাসায় ভেতরে যাওয়ার আগে চাওকে বলে বেশি খাবার খাবে আর কম বলবে, যাতে না কোনো ভুল হয়। আর ভেতরে যাওয়ার আগে সে রিভিশন করে বাঙালির ব্যাপারে সমস্ত কিছু বলছিল তাকে, যে বাঙালির বিহেভিয়ার কেমন, অ্যান্ড সে কোন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছে, আর কখন কখন তার সাথে সুহাওয়ের ঝগড়া হতো, আর কী কারণে বেশি তাদের ব্রেকআপ হতো। সুহাও অবাক হয়ে বলে, তুমি এত ইনফরমেশন কোথা থেকে কালেক্ট করলে? সে জানায় ইরফানের আইডি থেকে সে তার আইডি চেক করেছিল। অন্যদিকে টিভি স্টেশনে ইরফানের জন্য তার মম রেড অ্যাম্বুলেন্স ছেড়েছিল, যা দেখে তার ড্যাডের কথা মনে পড়ে যায় যখন তার ড্যাড হসপিটালে ছিল। আর ঠিক এমনই অ্যাম্বুলেন্স তার ড্যাড তার জন্য পাঠাতো, আর তাকে হ্যাপি থাকতে বলতো। ইরফান কান্না করে বলতো, ড্যাড তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর আমরা বেড়াতে যাব, আর আগে থেকে বেশি তোমার খেয়াল রাখবো। তার ড্যাড বলতো, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তাই
তুমি তোমার মমের খেয়াল রেখো। ড্যাডের কথা মনে করে সে প্রেজেন্ট টাইমে মমকে কল করে আর এটাও বলে উইকেন্ডে সে তার মমের সাথে দেখা করতে হবে, বাট মম জেদ করে যে তাকে আজই আসতে। সে বুঝতে পারে না মম আজকে দেখা করার জন্য এত তাড়া কেন দিচ্ছে, বাট তাও সে হ্যাঁ বলে দেয়। এদিকে আমরা সুহাওকে দেখি যেখানে তার নানি এখনও তার নানার উপর অনেক রেগেছিল। নানা সকলের জন্য এখানে কুক করছিল। এই ব্যাপারে যখন সুহাও নানাকে জিজ্ঞাসা করে সে বলে মোটেই নয়, তোমার নানি তো হ্যাপি আছে, আর আজ তো তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আরও বেশি হ্যাপি হয়ে যাবে সে। খাওয়ার টেবিলে যখন তারা তার গার্লফ্রেন্ডকে সকলের সাথে ইন্ট্রোডিউস করাতে বলে, সে বাংলির জায়গায় ভুলে তার নাম বলে দেয় যে যাতে তারা ধরা না পড়ে। চাও তার কথা ঘুরিয়ে দেয় অ্যান্ড বলে আমি চাও নামে ব্রিজের কাছে থাকি, বাট নানা নানিরা তো এই ব্যাপারে জানেই না। তারা বলে আরে নতুন ব্রিজটি হয়েছে না, তাই আপনারা হয়তো জানেন না। বাট তার এই ছোটো ছোটো ভুল নানি অনেক বেশি মনোযোগ সহকারে নোটিস করছিল আর তার সন্দেহ হয়ে গিয়েছিল। এরপর নানি যখন কার ওয়াশ করছিল, চাও আসে নানির হেল্প করার জন্য, আর যেভাবে সে প্রফেশনালভাবে কার ওয়াশ করতে হেল্প করছিল নানিও দেখে অবাক ছিল। চাও এখানে কিছু ছোটো ছোটো টিপসের কথা বলে যে কিছু এসেনশিয়াল অয়েল আছে, যদি তা কারে লাগানো হয় তাহলে কার ড্রাইভের সময় অনেক বেশি ফ্রেশ ফিল হবে আর আপনার ঘুমও আসবে না। নানি একটু অবাক ছিল আর বলে তুমি এইসব ব্যাপারে কি করে জানো? চাও বলে আমি এইসব ব্যাপারেই কাজ করি। নানি বলে আমার নাতির কাজে টাকার তো কোনো অভাব নেই, তাহলে তার গার্লফ্রেন্ড হয়ে তুমি এই সামান্য ছোটোখাটো কাজ কেন করছো? চাও চুপ হয়ে যায় আর সে বুঝতে পারছিল না এবার সে কি বলবে। নানি বলে তোমার লুকোনোর দরকার নেই, আমি জানি তুমি বাংলিং নয়, কারণ আমি চাও ব্রিজের নামেও সার্চ করেছিলাম, এই নামের তো কোনো ব্রিজই নেই। চাওয়েরও আর কোনো অপশান থাকে না, তাই সে সত্যটা বলেই দেয় যে হ্যাঁ আমি বাংলিং নয়। অ্যাকচুয়ালি বাংলির সাথে তো সুহাওয়ের অনেক দিন আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে আর সে আমাকে তার গার্লফ্রেন্ড হওয়ার অ্যাক্টিং করতে বলেছে যাতে আপনি বাসায় ফিরে আসেন। বাট এইসব শুনে নানির খারাপ লাগে না, বরং তিনি হেসে বলেন তুমি এত ছোট বয়সে এত কিছু কি করে জানো? চাও বলে আমার একটা বিজনেস আছে যেখানে আমি লোকেদের সমস্ত রকমের সার্ভিস প্রোভাইড করি। সে নানিকে তার বিজনেস কার্ডও দেয় যার কিউআর কোড স্ক্যান করে যে কেউ কোনো সার্ভিস বুক করতে পারবে। আর এই সব জানলা দিয়ে সুহাও দেখছিল। এদিকে আমরা ইরফানকে দেখি যে তার মমের সাথে দেখা করতে এসেছিল, আর এখানে আসার পর সে জানতে পারে জিয়া তার নানিকে হোম টাউন ছাড়তে গিয়েছে অ্যান্ড তার মমের হাজব্যান্ডও তার সাথে গিয়েছে। ইরফান বুঝতে পারে মম আজই কেন তাকে বাসায় ডেকেছে। সে দেখে মম তার জন্য ইমোশনাল হচ্ছে, ইভেন তো মম তার ফেভারিট খাবারও বানিয়েছিল। তখন এক ছোটো বাচ্চা দৌড়ে আসে আর তাকে মম বলে ডাকে। অ্যাকচুয়ালি এই বাচ্চাটির সাথেই আলাপ করাতে চাইছিল তার মম তার সাথে। এখানে এই বেবিটি জিজ্ঞাসা করে মম এই মেয়েটিকে? সে বলে এটা তোমার সিস্টার। সিন বলে বাট মম তুমি আমাকে সিস্টারের সাথে আগে কেন দেখা করাওনি? ইভান বলে আমিও জানতাম না তোমার ব্যাপারে। তার মমের এটা 3rd নাম্বার বেবি ছিল আর যা হজম করার আগে সেখানে তার ভয়ানক আন্টি চলে আসে। ইরফানকে দেখা মাত্রই মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে, কারণ স্বাভাবিক ছিল ইরফান একটি ভালো কোম্পানিতে জব করে এখন, আর আন্টিরও এটাতে কিছু ফায়দা হতে পারে। আন্টি তাকে বলে আমার ছেলে এই মান্থে বিয়ে করছে, বাট বিয়ের জন্য গেস্ট হাউস এখনও বুক হয়নি, তাই তুমি যদি পারো। আর মনে করিয়ে দেয় যে কিভাবে তারা ইরফানকে লালন পালন করেছিল। তার এই কথাতেই ইরফান চটে যায় আর তাকে মুখের মতো জবাব দেয় আমি এক লেডিকে চিনি, সে অনেক বেশি রিচ, শুধু আপনার থেকে 2 বছরের ছোট। যদি আপনি আপনার ছেলের বিয়ে তার সাথে করিয়ে দিন তখন ব্রেডিং হাউস কেন, টাকার বিষয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাকে। আর যা শুনে তো আন্টি চটে যায় অ্যান্ড তাকে নেমো খারাপ বলে যে তার মতো বেইমানকে তারা কোনো একদিন বাসায় আশ্রয় দিয়েছিল। ইরফানের অনেক খারাপ লাগে অ্যান্ড সে তার মমকে বলে আমি শুধুমাত্র আমার ড্যাডকে প্রমিস করেছিলাম তাই এখানে এসেছিলাম, বাট এরপর থেকে আমি এখানে আর কোনোদিনও আসবো না। আপনি ভেবে নেবেন যে আপনার মেয়েও মারা গেছে ঠিক আপনার হাজব্যান্ডের মতো। এরপর সে বাসায় স্যাড হয়ে ফিরে আসে। বাইরে ফায়ারবাক্সের আওয়াজ শুনে যখন বাইরে যায় সে দেখে সাংয়ান ফায়ারবাক্স চালাচ্ছে, তাকেও সে নিচে ডাকলে আর ইরফানও চলে আসে। সাংয়ান তাকে ফুলঝুরি ধরিয়ে দেয় আর যা জ্বালাতে জ্বালাতে ইরফানের নিজের ড্যাডের কথা মনে পড়ে যায় যখন এমনই ফেস্টিভ্যালে সে তার ড্যাডের সাথে ফুলঝুরি জ্বালাতো। ফার্স্ট ডে ইরফানের মম তার সাথে স্কুলে দেখা করতে আসে আর তাকে বলে ডান্স ক্লাস ছেড়ে দিতে, কারণ ওনার নতুন হাজব্যান্ডের ক্লিনিকও এখন ডাউনে চলছিল। ইরফান বলে আমার টুইটারের দরকার নেই, আমি নিজেই প্র্যাকটিস করে নেব। যা শুনে তার মম জিজ্ঞাসা করে তা তুমি কোথায় করবে, তোমার আন্টির বাসাতে নাকি কোনো ডান্স স্টুডিওতে, যা আমরা এখন অ্যাফোর্ড করতে পারবো না, কারণ জিয়ার আর্টস ক্লাসেও আমাদেরকে ফোকাস করতে হবে আর তার জন্য টাকাও খরচা হবে, না হলে সে ইউনিভার্সিটিতে যেতে পারবে না। আর তাদের এইসব কথার সঙ্গে আরও শুনছিল, তাই সে তাকে এক
এলিমেন্টারি স্কুলের ছাদে নিয়ে আসে আর তাকে বলে তোমার ডান্স প্র্যাকটিসের জন্য কোনো জায়গা নেই, তাই তুমি এখানে ডান্স প্র্যাকটিস করতে পারো। ইভান চুপচাপ ওই জায়গাটি এক্সপ্লোর করে আর তাকে থ্যাঙ্কস বলে হ্যাপি হয়ে সে ডান্স করা শুরু করে দেয় আর সাংয়ান তাকে স্মাইলের সাথে দেখে যায়। তারপর আমরা দেখি ইভানকে তার ওই আন্টি আর কাজিন বিরক্ত করছিল, যাদের থেকে পালাতে পালাতে সে এক অন্ধকার জায়গায় এসে পৌঁছে যায়, যেখান থেকে সে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না। তখন সে কোনো উজ্জ্বল আলোর কিরণ দেখতে পায় আর আমরা দেখি সে তার রুমের সামনে ছিল আর তার সামনে সাংয়ান দাঁড়িয়ে ছিল, যে জাস্ট শাওয়ার নিয়ে বেরিয়েছিল। সাংয়ান তাকে দেখে বলে বাহ কি টাইমিং তোমার, মনে হয় হ্যান্ডসাম ছেলেদের শাওয়ার নেওয়ার পর কেমন দেখতে লাগে তা তুমি দেখতে চাইছিলে। বাট ইরফান তো এখানে ডাইরেক্ট এসে তাকে হাগ করে নেয়। সাংয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করে এটার মানে আমি কি বুঝবো, বাট সে কোনো রিপ্লাই দেয় না, চুপচাপ কিছুক্ষণ তাকে হাগ করে রাখে আর তারপর নিজের রুমে চলে যায়। আর এখানে এই ভিডিওটি শেষ হওয়ার আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।